সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1593তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ভাই মোহাম্মদ ওসমান আলীর জীবনের এক পারিবারিক করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল দুবাই প্রবাসীর বাস্তব জীবন কাহিনী। সৎমায়ের ফাঁদে পড়ে গোপনে বিয়ে করে বোনকে। এই গল্পটা সিলেটের প্রত্যন্ত এলাকার দুবাই প্রবাসী মোহাম্মদ ওসমান আলীর জীবনে ঘটে যাওয়া এক লোম রহস্যকর করুণ পারিবারিক প্রতারণামূলক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, এই গল্পটা এরকম একটা গল্প, আপনি পুরোটা গল্প শুনলে আসলে নিজেকে বিশ্বাস করতে পারবেন না লোভে আমাদের এই সমাজের মানুষ এতটা নিচে নামতে পারে। গল্প শুনে নিজেকে মানুষ হিসাবে পরিচয় দিতে আপনার লজ্জা লাগবে। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত ওসমান আলীর এই বাস্তব গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে ঠিক আপনার মতো করে তাকে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ওসমান আলী। আমার বাড়ি সিলেট বিভাগে। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় একটা বোন। আমরা টোটাল এক ভাই এক বোন। আমাদের পরিবারটা সিলেট বিভাগ থেকে অনেক দূরের কোনো এক অজপাড়া গায়ের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশে আসলে তেমন কিছুই করে না। আমার দাদার অনেক জায়গায় সম্পত্তি আছে, আমার বাবা এগুলা দেখাশোনা করে। তবে মানুষের মুখে শুনেছিলাম আমার বাবা নাকি একটা সময় মঞ্চ নাটক করত। আমাদের এই সিলেট আঞ্চলিক এলাকাগুলোর ভিতরে প্রতি শীতের সময় মঞ্চ নাটক হতো, যাকে আমরা বাংলা ভাষায় বা গ্রামীণ ভাষায় যাত্রাপালা বলি। আমার বাবা ওই যাত্রার অনুষ্ঠানে গান গাইতেন এবং বিভিন্ন চরিত্রে অভিনয় করতেন। আমার দাদা আমাদের এলাকাতে বেশ সম্মানিত একজন মানুষ ছিলেন এবং আমি শুনেছিলাম আমার দাদা নাকি পায়ে হেঁটে হজ করে এসেছে। তিনি এমন একজন গুণী মানুষ ছিলেন আমাদের অত্র এলাকায়। এবং দাদা হজ সম্পূর্ণ করে আসার পরে আমার বাবাকে সম্পূর্ণভাবে নিষেধ করে দিয়েছে যে তিনি যেন আর কোনোভাবেই এই নাটক মঞ্চতে কাজ না করে। কড়াকড়িভাবে আমার বাবাকে নিষেধ করে দেয় এবং নিষেধ করিয়ে আমার দাদা জোরপূর্বক আমার বাবাকে বিয়ে করায়। যদিও সেই মুহূর্তে আমার বাবার সম্পর্ক ছিল আমাদের পার্শ্ববর্তী গ্রামের একটা মেয়ের সঙ্গে। আমার বাবা নাকি সেই মেয়েটাকে বিয়ে করার জন্য তার জীবনের সর্বোচ্চ চেষ্টাটুকুন করে, কিন্তু এই মেয়ের পরিবার ভালো ছিল না। মেয়ের পরিবারও একইভাবে নাচ গান আর বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে জড়িত ছিল, যার কারণে আমার দাদা ইচ্ছা করে সেই পরিবারের মেয়েকে আমার বাবাকে বিয়ে করায়নি। আমার দাদা দেখে শুনে একটা মুসলিম ধর্মাবলম্বী ভালো একটা ধর্মীয় পরিবারে আমার বাবাকে বিয়ে করায় এবং বাবাকে বিয়ে করানোর পরে বেশ কয়েকটা মাস আমার বাবা আমার মায়ের সঙ্গে নাকি খুব খারাপ আচরণ করত। মায়ের সঙ্গে ঠিকমতো কথা বলতো না, কারণে অকারণে আমার মায়ের সঙ্গে ঝগড়া করত। আমার বাবার যে মহিলার সঙ্গে সম্পর্ক ছিল তার নাম ছিল জ্যোৎস্না আক্তার। এই জ্যোৎস্না আক্তারও মাঝে মাঝে আমার বাবার সঙ্গে মঞ্চ নাটক করত এবং শুধু এইটাকে কেন্দ্র করে আমার দাদা ওই জ্যোৎস্না আক্তারকে আমার বাবাকে বিয়ে করায়নি। যাই হোক, আমার বাবা এরপর যাকে বিয়ে করে এবং তার গর্ভ থেকে আমার বড় বোন আসে। আমার বড় বোন আসার বহু বছর পরে আমি দুনিয়াতে আসি। আমি আর আমার বোন পৃথিবীতে আসার পরে আমার বাবা কিছুটা শান্ত হয়ে যায়। আমার মায়ের সঙ্গে আর খুব বেশি একটা দুর্ব্যবহার, খারাপ আচরণ করে না। এবং আমি দুনিয়াতে আসার ঠিক 8 মাসের মাথায় আমার দাদাভাই মৃত্যুবরণ করে। তো আমি আমার দাদাভাইকে ঠিক ওভাবে পাইনি যে কথাগুলো আমি এতক্ষণ আপনাকে বলেছিলাম। এই সম্পূর্ণ কথাগুলি আমার এলাকার মানুষের মুখে তথা আমার মায়ের মুখে শোনা। আমার মাকে গ্রামের অনেক মহিলারা আমার বাবার এই পুরনো প্রেমের গল্পগুলো বলেছিল, আর আমার মাই আমার সঙ্গে এই বিষয়গুলো শেয়ার করেছে এবং এটা আমার বড় বোনও সমস্ত বিষয়গুলোতে জানে। এমন করে আস্তে আস্তে করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। কিন্তু আমার বাবার যে মহিলার সঙ্গে সম্পর্ক ছিল, মানে জ্যোৎস্না আক্তার, ওই মহিলারও আমাদের পার্শ্ববর্তী গ্রামে বিয়ে হয়। মানে ওই গ্রাম আর আমাদের গ্রাম পার্শ্ববর্তী গ্রামেই ওই মহিলারও বিয়ে হয়। তো ওই মহিলার বিয়ে হবার পরে সেখানে মহিলার সন্তানাদি হয়, তার পরিবার হয় এবং তার হাজব্যান্ডও বেশ ভালো মানুষ ছিল।
আস্তে আস্তে করে যখন বুঝ হয়, বয়স হয়, তখন আমি দেখি যে ওই জ্যোৎস্না আক্তার আমারে খুব আদর করত। আমি যেই স্কুলে পড়তাম সেই স্কুলে উনি যাইতো, আমার জন্য মাঝে মাঝে খাবার দিয়ে আসতো, আমাকে আদর করতো, বুকে জড়াই ধরতো। ওনার কোনো ছেলে সন্তান ছিল না, ওনার ছিল 3টা মেয়ে। তো 3টা মেয়ে ছিল, ছেলে ছিল না বলে উনি আমাকে এতটা আদর করতো। মাঝে মাঝে বাড়িতে নিয়ে যাইতো, ঘরে নিয়ে যাইতো। তো এমন করতে করতে গ্রামবাসীর গ্রামের মানুষ তো একটু বেশি পাকনা বা উল্টাপাল্টা কথা বলে। তারা অনেকে আমাকে বলতো যে ওসমান আলী, এটা তোর আরেকটা মা, তোর এই মাকে সম্মান করবি, এটা তোর আরেকটা মা। এই কথাগুলো আমাকে সবসময় বলতো। তো যখন এই মহিলাকে আমার আরেকটা মা বলতো, তখন আমার ভালো লাগতো না যে কেন আমাকে আরেকটা মা বলবে, আমার তো অলরেডি একটা মা আছেই। আমার যে গর্ভধারণী মা, তিনিও কিন্তু আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক আদর করে, যত্ন করে। কিন্তু তারই ভাবে মিথ্যা না বলে যদি সত্যটা বলতে যাই, ওই জ্যোৎস্না বেগমও আমাকে নিজের সন্তানের মতো আদর করে। বাসায় কোনো ভালো রান্না হলে আমার জন্য বক্সে করে স্কুলে নিয়ে আসে এবং আমাকে মাঝে মাঝে এসে গোপনে টাকা দেয়, জামা কাপড় কিনে দেয়। নিজের সন্তানের মতো উনি আমাকে আদর করে। এমন করতে করতে আস্তে আস্তে করে আমি বড় হচ্ছিলাম। ওনার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক হয়, মা ছেলের মতোই এমন একটা ভালো সম্পর্ক হয়। এবং এরকম করতে করতে আমি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমার বয়স তখন প্রায় আনুমানিক 15 থেকে 16 বৎসরের কাছাকাছি। যদিও আমার বয়স 15 বা 16, বাট আমি দেখতে শুনতে অনেকটা বড় হয়ে যাই। আমার শরীরের গঠন বা সব কিছু দেখে আমাকে একটু ভিন্ন রকমই মনে হয়। তো যাই হোক, এমন করে সময়গুলো কাটতে কাটতে সেই পরিবারের যে বাকি মানুষগুলো আছে, ওনাদের পরিবারের ওই জ্যোৎস্না বেগমের পরিবারের, তার মেয়ে, তার হাজব্যান্ড বা তার শ্বশুরবাড়ির লোকজন, এরাও সবাই আমাকে খুব ভালোভাবে দেখতো। আমার সঙ্গে কখনো খারাপভাবে কথা বলতো না এবং ওই পরিবারে গেলে সবার আমি আদর ভালোবাসা পাইতাম। এমন করতে করতে আমার দিন আর রাতগুলো কাটতে থাকে। তো জ্যোৎস্না বেগমের যে বড় মেয়ে ছিল, তার নাম ছিল জেসমিন আক্তার। ওই জেসমিন আক্তার ছিল আমাদের এলাকাতে টপ সুন্দরী। আমার বয়স থেকে তার বয়স একটু কম হবে, খুব বেশি না। তো আমাদের এলাকাতে ছিল টপ সুন্দরী, সবাই তাকে সিনেমার নায়িকা বলতো। ও দেখতে শুনতে খুব লম্বা ছিল, ফর্সা ছিল এবং খুবই সুন্দর মুখমণ্ডল ছিল। ওর দিকে তাকালে যেন তাকিয়ে থাকতে ইচ্ছে করে, মনে হয় বিধাতা যেন নিজের হাতে ওকে তৈরি করেছে। তো ছোটোবেলায় এই জিনিসগুলো বুঝতাম না। ওর সাথে মাঠে ঘাটে এখানে সেখানে ঘুরতে যাইতাম। এরকম ঘুরতে ঘুরতে অনেকেই আমাকে বলতো, দুষ্টমি করেও বলতো বা অনেক সিরিয়াস হয়ে বলতো, তোর বাবা যেটা করতে পারে নাই এটা তুই করে দেখাই দে। মানুষ এটা বলা বলি করে যে তোর বাবা যেটা করতে পারে নাই এটা তুই করে দেখাই দে। তোর বাবা যেহেতু জ্যোৎস্না বেগমকে বিয়ে করতে পারে নাই, তার জ্যোৎস্নার মেয়ে জেসমিনকে তুই বিয়ে করে ফেল এবং বিয়ে করে তোর বাবার মনের ইচ্ছা পূরণ কর। এই কথাগুলো মানুষজন রাস্তাঘাটে বলা বলি করতো। আমার শুনতে না খুব বেশি একটা ভালো লাগতো না। আমি এরকম করতে করতে জেসমিনকে মাঝে মাঝে বলতাম যে আমি কিন্তু ওর সঙ্গে খুব ভালো ফ্রেন্ডশিপ ছিল। আমরা গ্রামগঞ্জে মাঠে ঘাটে এখানে সেখানে ঘুরে বেড়াতাম, খুবই ভালো মধুর সম্পর্ক। আমি তখন জেসমিনকে বলি যে জেসমিন, তুমি কি শুনতেছো গ্রামের লোকজন কি বলা বলি করে? তো ও আমারে বলে, বলে তো, আপনারা কি? আমারও অনেক সময় বলে, আমার একা পাইলে বলে তোর মা তো আর ওর বাবার কাছে বিয়ে বসতে পারে না, এখন তুই ওর কাছে বিয়ে বসে যা। এরকম অনেক কথাবার্তা আমাকে বলে। তা এই কথাবার্তা যারা বলে না, আমি তাদের উপর খুব রাগ করি। আমার এই কথাটা একেবারেই পছন্দ না। আমি তখন জেসমিনকে বললাম, এটা তোমার পছন্দ না তো এটা কি আমার পছন্দ? আমারও তো এই কথাটা শুনতে একটুও ভালো লাগে না। কেন মানুষ এমন নোংরা কথা বলে, নগণ্য কথা বলে, সত্যি না আমি বুঝি না। তারপরও মানুষের এই কথাকে প্রাধান্যতা না দিয়ে আমি এই জেসমিনের সঙ্গে আস্তে আস্তে করে সম্পর্ক তৈরি করি। খুব ছোট বয়সে জেসমিনের সঙ্গে আমার একটা প্রেমের সম্পর্ক শুরু হয়। এত কম বয়সে আমার মনে হয় না যে কেউ কখনো প্রেমে পড়ে, কিন্তু এত ছোট বয়সে জেসমিনের আমি প্রেমে পড়ে যাই। আমরা একসঙ্গে ঘুরে ফিরি এবং আমাদের দুজনের মাঝে একটা অন্যরকম প্রেম আর ভালোবাসার সম্পর্ক শুরু হয়। এরকম করে একদিন দুই দিন নয়, টানা 3টা বছর আমরা প্রেমের সম্পর্কে জড়িত থাকি। আমার বয়স তখন প্রায় 18 থেকে 19 বৎসরের কাছাকাছি। ওই বয়সে আসার পরে আস্তে আস্তে করে আমাদের এই প্রেমের গল্পটা কানে কানে পৌঁছাতে শুরু করে, বাতাসে ভাসতে শুরু করে যে জেসমিনের সঙ্গে ওসমান আলীর প্রেম আছে। এই খবরটা আস্তে আস্তে করে ছড়াতে ছড়াতে একটা পর্যায়ে আমার বাবার কানে চলে আসে। বাবার কানে আসার পরে বাবা তখন আমাকে জিজ্ঞেস করে, একদিন আমাকে ডিরেক্টলি ডাক দিয়ে জিজ্ঞেস করে, যে ওসমান আলী, গ্রামের মানুষ এমন কথাবার্তা বলা বলি করতেছে যে অমুক বাড়ির জেসমিনের সঙ্গে নাকি তোর প্রেম ভালোবাসা আছে। মানুষ যে সমস্ত কথাবার্তা বলে তুই কি বুঝিস না? এবং মানুষ এগুলো কেন বলে?
আমি তখন আমার আব্বাকে বললাম যে আব্বা, লোকে তো কত কথাই বলবে, মানুষের কথায় কান দিলে কি আর কাজ হবে? মানুষ যা খুশি তা বলুক, আমি এসব কথাতে কান দেওয়ার মানুষ না। আমার আব্বা বলে, দেখ, লোকের মুখে জয় আর লোকের মুখে ক্ষয়। তুই এখন আর ছোট নাই, তোর বয়স হয়েছে, তুই বড় হয়েছিস এবং তুই অনেক কিছু বুঝতে শিখেছিস। এখন তোকে বাবা একটা কথা বলি, তুই আর ওই বাড়ির দিকে খুব বেশি একটা যাইস না। যেহেতু তুই এখন যুবক হয়েছিস আর জেসমিনও যুবতী হয়েছে এবং তোরা এখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, এই বয়সে ছোট বাচ্চাদের মতো গ্রামগঞ্জে মাঠে ঘাটে ঘুরে বেড়ানোটা সমাজের মানুষ ভালো চোখে দেখে না। আমরা একটা গ্রামে বসবাস করি, এই গ্রামে জোয়ান বৃদ্ধ সব বয়সী মানুষরাই আছে, তো এটা সবাই ভালোভাবে নেয় না, তুই এটা আর করবি না। আমি আমার বাবার উপরে খুব রেগে গেলাম যে আব্বা, তুমি এটা কি বলতেছ? মানুষ কি বলছে না বলছে এটার জন্য আমি জেসমিনের সঙ্গে কথা বলবো না? এটা তো হতে পারে না আব্বা। আমি আব্বার ওই কথাটাকে কোনোভাবেই মূল্যায়ন করলাম না। আমি এরপরও জেসমিনের সঙ্গে এরকম করে ওরকম করে ঘুরে বেরিয়েছি, কিন্তু এই যে জেসমিনের সঙ্গে আমার এই সম্পর্কটা, যেমনটা আমার বাবা জানে তেমনি জেসমিনের মাও জানে। জেসমিনের বাবা কিন্তু একটু সহজ সরল টাইপের মানুষ ছিল। জেসমিনের বাবার আমাদের এলাকাতে অনেক বেশি জায়গা সম্পত্তি আছে এবং তিনি আর শহরেও বাড়ি টাড়ি আছে এবং তিনি অনেক বড় লোক, এবং তো তিনিও জানে বিষয়টা এবং জেসমিনের মাও জানে। কিন্তু জেসমিনের পরিবার থেকে আমাকে কখনোই এই জেসমিনের সঙ্গে প্রেম ভালোবাসার সম্পর্কে কোনো রকমের বাধা নিষেধ বা কোনো কিছু বলতো না। কেউ আমাকে এই বিষয় নিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করতো না। তো আমার জেসমিনের সঙ্গে যে সম্পর্কটা আস্তে আস্তে করে হচ্ছিল, এই সম্পর্কটার একটা সময় এতটাই গভীরে পৌঁছে যায় যে আমার মনে হয় আমি জেসমিনকে ছাড়া বাঁচব না এবং জেসমিনও আমাকে ছাড়া বাঁচবে না। এই কথা হতে হতে একটা সময় জেসমিনের পরিবার সিদ্ধান্ত নিল যে জেসমিনকে বিয়ে দিয়ে দেবে, কারণ ও আমার বয়সের খুব কমই, মানে একটু ছোট ছিল, যার কারণে ওর পরিবার সিদ্ধান্ত নিল যে ওকে বিয়ে দিয়ে দিবে। তো এদিক সেদিক বিভিন্ন দিকে তখন ছেলে খোঁজাখুঁজি করতেছে। এই সময়টাতে জেসমিনের এক চাচা ছিল, সে আবার মোটামুটি একটু তদারকি করতো আর কি, গ্রামের সর্দার মাতবর টাইপের লোক। উনি তখন আমাকে আর এই জেসমিনের বাড়িতে যেতে দিত না। আমি যদিও জেসমিনের বাড়িতে যাইতাম, তিনি আমাকে বাধা দিত এবং অনেক সময় বলতো, কেন যাবি, কী কারণ আছে তোর? জেসমিনের মা যদি দেখতো, মানে জ্যোৎস্না আক্তার, তিনি আমাকে দেখা মাত্রই ডাক দিয়ে নিত এবং ওনার দেবরের সঙ্গে খারাপ ব্যবহার করতো, যে ওসমান আলী আমার বাড়িতে আসলে তুই বাধা দিবি কেন, ওরে তুই বাধা দিবি না। তোর চাচা বলতো গ্রামবাসীরা অনেক খারাপ খারাপ কথা বলে, জেসমিনের সঙ্গে ওর সম্পর্ক আছে, এটা সেটা নিয়ে কথা বলা বলি করে, এই জন্য আমি ওকে আসতে দিই না। তো জেসমিনের মা বলতো, তুই ওকে বাধা দেওয়ার কে? গ্রামের মানুষ কি বলে না বলে এই সমস্ত কিছু আমাদের কিছু যায় আসে না। ওই বাড়িতে আসবে এবং ওরে আসার ক্ষেত্রে তুই কখনো বাধা দিতে পারবি না। ওর কাকার সঙ্গে ওর মা বেশ দুর্ব্যবহার এবং খারাপ ব্যবহার করা বললেই চলে। তো এরপরে আমি আবার ওদের বাড়িতে যাইতাম, ওদের বাড়িতে ঘুরতাম ফিরতাম, খাইতাম থাকতাম। এই করতে করতে একটা সময় জেসমিনের মোটামুটি বিয়ের ঘর আসতে শুরু করে। যেহেতু দেখতে শুনতে অনেক সুন্দরী ছিল, বিয়ের ঘর আসতেছে। এমন করতে করতে আমি একদিন জেসমিনের মায়ের ডিরেক্টলি বললাম যে আমি জেসমিনকে বিয়ে করতে চাই। তা আমার এই বলাটা মনে হয় তিনি স্বাভাবিকভাবে মেনে নিতে পারে নাই। যতই আমাকে ভালোবাসতো বা ভালো জানতো, যখনই নিজের মেয়েকে বিয়ের কথা বলি তখন তিনি একটু বিগড়ে যায়, এবং বিগড়ে যাওয়ার পরে এই বিষয়টায় তিনি সম্ভবত আমার বাবাকে জানিয়ে দেয়, নাকি কাকে জানায় আমি জানি না। ওই দিন রাতের বেলায় বাবা আমার গায়ে হাত তোলে। আমার জন্মের পরে আমার বড় বোনের কিন্তু তখন বিয়ে হয়ে যায়। তো আমার মনে হয় না যে বাবা কোনোদিন আমার গায়ে হাত তুলছে বা কখনোই আমাকে মারছে, এমন কোনো স্মৃতি আমার মনে পড়তেছে না। কিন্তু সেদিন বাবা আমার গায়ে হাত তোলে এবং আমার সঙ্গে খুব দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, এবং মা এসে বাবার হাত থেকে লাঠি নিয়ে যায়। বাবা আমাকে ডিরেক্টলি বলতেছে, যদি আর কখনো কোনো দিন কারো মুখে শুনি যে এই মেয়ের সঙ্গে তোর কোনো প্রেম আছে, ভালোবাসা আছে, তাহলে আমি তোকে আস্ত রাখবো না, আমি তোকে জবাই করে তোরে আমি কুত্তা দিয়া খাওয়াবো। এমনভাবে খারাপ আচার আচরণ আমার আব্বা আমার সঙ্গে করতেছে। কিন্তু ভাই, আমি তো জেসমিনকে ছাড়া কিছুই বুঝি না। আমার গোটা পৃথিবী একদিকে, জেসমিন একদিকে। আমি নিশি দিবানিশি খেয়ে না খেয়ে সারাক্ষণ মনে মনে শুধু জেসমিনকে ভাবতে থাকি। আমি জেসমিনকে ছাড়া কোনো কিছুই বুঝি না। আমার খাওয়া দাওয়া ঘুম সব কিছু বন্ধ হয়ে গেছে। আমি রাস্তায় রাস্তায় দেউলিয়া হয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। তো অনেকেই তখন এটা সেটা বলতে বলতে একটা সময় জেসমিনের মা তখন চালাকি করে জেসমিনকে তার এই বাড়ি থেকে তার এক বোনের বাড়িতে, জেসমিনের খালার বাড়িতে নিয়ে যায়। জেসমিনকে তখন আর আমি খুঁজে পাই না, আমি ওদের বাড়িতে গেলে ওরে পাই না, ও কই গেছে না গেছে জানি না। এইভাবে ওর খালার বাড়িতে নিয়ে জোর করে জেসমিনকে তখন বিয়ে দিয়ে দেয়। জেসমিনকে জোর করে বিয়ে দিয়ে দেয় এবং জেসমিনের বিয়ের খবর আমি যখন পাইছি ভাই, আমার মনে হয় এটা ছিল আমার জীবনের সবচেয়ে খারাপ এবং স্মরণীয় একটা দিন।
এই দিনটা মনে হয় আমার জীবনের সবচেয়ে খারাপ। আমি প্রচুর কান্না করি, শুধু কান্নাই নয়, আমি মাটিতে গড়াগড়ি করে পর্যন্ত যে আমি জেসমিনকে ভালোবাসি। জেসমিনের বিয়ে হয়ে যাওয়ার পরে আমি সম্পূর্ণভাবে নেশায় ডুবে যাই। আমি ঠিকমতো খাওয়া দাওয়া করি না, ঘুমাই না, এবং 24টা ঘন্টা মানে এক কথায় বলতে গেলে নেশার মধ্যে ডুবে পড়ি। মানে নেশা করিয়ে, যেহেতু আমাদের পাশে আবার ইন্ডিয়ার বর্ডার আছে, বর্ডার থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র আনি, খাই, এবং খুব খারাপ একটা লাইন চলে আসে। তো সবাই আমার আব্বাকে তখন বলতেছিল যে ওসমান আলী তো খারাপ হয়ে গেছে এবং ওরও তো আর এইভাবে রাখা যাবে না, ওর কিছু একটা করেন। আমার আব্বা বেশ কয়েক বছর আমার কোনো খোঁজ খবর নেয় নাই। আর যে জেসমিনের বিয়ে হয়েছে, ওর বিয়ে কোন জায়গায় হয়েছে সেটাও আমি জানি না, শুধু জানি ওর বিয়ে হয়ে গেছে, এতটুকুই। তো বেশ কয়েকটা বছর কেটে যাওয়ার পরে আব্বা তখন সিদ্ধান্ত নিল যে আমাকে বিদেশ পাঠাই দেবে। এভাবে তো আমার জীবন আর কাটতে পারে না, আব্বা ভাবতেছে আমাকে বিদেশ পাঠাই দেবে। তো আমার আম্মা বলতেছে এমন এমন ঘটনা, তোর আব্বা তো বলে তোর বিদেশ পাঠাই দিবি, তুই কি বলিস? আমি আমার মাকে ডিরেক্টলি একটা কথাই বলছি, তুমি বিদেশ বলো আর যাই বলো, যেটাই বলো, আমার কোনো কিছুতে কিচ্ছু যায় আসে না। আমি দেশে থাকলেও কি, আমি বিদেশ গেলেও কি। আমার মা তখন বলে তুই বিদেশ চলে যা, কারণ বিদেশ গেলে তোর মনের ভিতরে যে কষ্ট আছে, এই কষ্টটা আস্তে আস্তে করে লাঘব হতে থাকবে এবং তুই এই কষ্ট থেকে সহজে বেরোতে পারবি। দেশে থাকলে জেসমিনের স্মৃতি, রাস্তাঘাটে তুই যেখানেই চলাফেরা করতি সেখানেই তো জেসমিন তোর সঙ্গে ছিল। এই স্মৃতিগুলো তোকে আরও বেশি পাগল করে দিবে। যদি বিয়ে করিস, তোর ঘরে বউ আসে এবং সেই বউ যদি ফুল টাইম তোর সঙ্গে থাকে, তাহলে তুই এই সমস্ত জিনিসগুলো থেকে বেরোতে পারবি। এই কথাগুলো যখন আমার আব্বা আম্মা দুজনে আমাকে বোঝাচ্ছিল, আমি তখন সিদ্ধান্ত নিলাম যে ঠিক তাই, আমি বিদেশে চলে যাব। পরে ইমিডিয়েটলি আব্বা আসলে কোথাও ভিসা পাচ্ছে না, বিভিন্ন জায়গায় ভিসার জন্য কথা বলতেছে, ওভাবে কোথাও ভিসা পাওয়া যায় না। এমন করে খোঁজাখুঁজি করতে করতে একটা পর্যায়ে আব্বা তখন সৌদি আরবের একটা ভিসা ম্যানেজ করে। সৌদি আরবের একটা ভিসা, আপনার দুবাইয়ের একটা ভিসা ম্যানেজ করে। আব্বার কেমন এক পরিচিত লোকের মাধ্যমে আমাকে তখন দুবাই পাঠাই দিবে। আব্বা আমার বলতেছে যে তুই দুবাইতে চলে যা এবং সেখানে গেলে তোর জন্য সবচেয়ে ভালো হবে। তা আমাকে দুবাই পাঠানোর জন্য আব্বা সব রকম প্রসেস, ভিসা, পাসপোর্ট থেকে শুরু করে যা কিছু লাগে সব কিছু আমার আব্বা ঠিকঠাক করতেছে। আমার ভিতর থেকে না ভাই কোনো উচ্ছ্বাস আসতেছে না, কোনো আনন্দ আসতেছে না। আমি বিদেশে যাব বা কাজ করব বা কি করব না করব, মনের ভিতরে বছরের পর বছর পেরিয়ে গেছে, তারপরেও এক বিন্দুর জন্য জেসমিনের স্মৃতি আর জেসমিনের ভালোবাসা আমি মুছতে পারি নাই। আমি এখনও জেসমিন জেসমিন করে রাতের বেলায় ঘুমে লাফ দিয়ে উঠে যাই। এমন করতে করতে একটা পর্যায়ে তখন আমার দুবাইয়ের ভিসা চলে আসে এবং দুবাইয়ের ভিসা আসার পরে আমাকে আব্বা তখন দুবাই পাঠিয়ে দিবে একটা শপিং মলে আমার চাকরি। তো চাকরিটা বেশ ভালোই, অনেক ভালো একটা চাকরি শপিং মলে। তো আমার আব্বা বলতেছে ওখানে আমাকে পাঠাই দেবে, সব কিছু কাগজপত্র ঠিকঠাক করে আমাকে তখন দুবাইতে পাঠাই দিল। এবং দুবাইতে পাঠাই দেওয়ার পরে আমি তখন দুবাইতে চলে গেছি। দুবাইতে গিয়ে আমি এক মানবতার জীবনযাপন শুরু করছি ভাই। কারণ আমাকে যে কাজের কথা নিয়ে গিয়েছিল, মানে বলে নিয়ে গেছিলো, আমার কিন্তু সেই কাজ দেয় নাই। আমারে বলছে আমার রেস্টুরেন্টে, মানে আপনার শপিং মলে কাজ, এটা ওইটা খাবার সার্ভ করা বা ফুড দেওয়া, এরকম টাইপের কাজ। কিন্তু যাওয়ার পরে দেখলাম আমার কাজটা সম্পূর্ণ ভিন্ন। একে তো বুকের ভিতর হিমালয় পরিমাণ কষ্ট জমে আছে, তার উপরে দুবাই এসে এরকম রাত দিন মিলিয়ে কাজ করতে করতে আমি অনেকটা হাঁপিয়ে গিয়েছিলাম। আমি নিঃশ্বাস নিতে পারতেছিলাম না, যেদিকে তাকাচ্ছি সেদিকে অন্ধকার দেখতেছি, কি করব না করব কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না। আল্লাহকে মনে প্রাণে ডাকতে শুরু করলাম যে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আমি এই যন্ত্রণা, এই কষ্ট আর সহ্য করতে পারতেছি না। যাই হোক, এরকম করতে করতে আলহামদুলিল্লাহ আরেকজন বাংলাদেশি ভাইয়ের সহযোগিতায়, যার বাড়ি ছিল চট্টগ্রামে, এই ভাইটা আমাকে একটু সাহায্য করে, তার মাধ্যমে আমি তখন একটা ভালো কাজ পাই। তখন আমি সেখানে কাজ করি, মাস শেষে বেতন পাই, পরিবারের জন্য টাকা টুকিটাকি পাঠাই। কিন্তু পরিবারের সাথে আমি আর ওভাবেই কোনো সম্পর্ক রাখি নাই, ওভাবে আর ভালো কোনো সম্পর্ক রাখি নাই। এইভাবে দিন যায়, রাত যায়, সময়গুলো পার হইতে আসে এবং মানে ভিতরে কেমন জানি একটা কষ্ট হয়ে কাজ করে। এভাবে প্রায় বহু মাস পেরিয়ে গেছে, বহু বছর পেরিয়ে গেছে, প্রায় 4 থেকে 5 বছর কেটে গেছে আমার দুবাইতে। 4-5 বছর পরে একদিন হঠাৎ করে একটা অপরিচিত নাম্বার থেকে, বাংলাদেশি একটা নাম্বার থেকে আমার মোবাইলে একটা কল আসে। কলটা আসার সঙ্গে সঙ্গে আমার কাছে মনে হচ্ছিল যে, আমি জানি না কেন জানি, মানে আমি আপনাকে একটা জিনিস বলে রাখি, লাস্ট 07 এই ধরনের নাম্বারগুলো আমার জীবনে সবসময় একটা অন্যরকম কিছু আমার লাইফে এনে দিয়েছে। আমি এর সামনেও আপনি বুঝতে পারবেন বললে। তাই 07 লাস্টে এরকম একটা নাম্বার থেকে তখন কল আসছে এবং ডিরেক্ট কল আসছে আমার দুবাই নাম্বারে।
তো কল আসার পরে আমি তখন করলাম কি লাইনটা কেটে দিয়ে তখন ডলার দিয়ে দেশে ফোন দেওয়া যাইত, মানে বিভিন্ন আপনার ইয়ের মাধ্যমে। তখন আমি দেশে ফোন দিলাম এবং দেশে ফোন করার পরে মানে তখন ওই কী করছে, কলটা রিসিভ করছে। রিসিভ করার পরে আমি বললাম কে, কোনো কথা বলে না। তো কথা না বলতে বলতে আমি বললাম যে বলেন না কে। এরপরে বলতেছে যে আমি জেসমিন। জেসমিন বলার সঙ্গে সঙ্গে ভাই আজকে প্রায় 5 থেকে 7 বৎসর পরে তার সঙ্গে আমার কথা হচ্ছে। মানে ভিতরের অনুভূতিটা তখন আমি আপনাকে বোঝাতে পারবো না, মনে হয় যেন একটা বিশাল ধাক্কা আমার বুকের মধ্যে লাগে। আমি একটু নড়ে চড়ে বসি। পরে আমারে বলতেছে যে কেমন আছো, এমনি বলে। আমি বললাম ভালো আছি, কিন্তু এত বছর পরে কি মনে করে কল দিয়েছ? ও আমাকে বলতেছে যে জানি না, বুকটা অনেক বার হয়ে আছে, বহু কষ্ট করে তোমার নাম্বারটা ম্যানেজ করেছি। আমি তখন বললাম জেসমিন, আমার সঙ্গে এটা কেন করলা? তোমার সঙ্গে আমার এত প্রেম ছিল, এত ভালোবাসা ছিল, আমরা একজন আরেকজনকে পাগলের মতো ভালোবেসেছিলাম। এরপরে তুমি কিভাবে পারলা আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে? ও তখন আমাকে বলতেছে দেখো, আমি ইচ্ছে করে বিয়ে বসি নাই। আমার পরিবার সম্পূর্ণ জোর করে আমাকে বিয়ে দিয়েছে। অন্য কাউকে বিয়ে করার কোনো ইচ্ছে আমার ছিল না। আমার পরিবারের চাপে পড়ে বাধ্য হয়ে আমি বিয়ে করেছি। কিন্তু তুমি কি জানো বিয়ের পরে আমার জীবনে কি হয়েছে? আমি বললাম না তো, আমি তো তোমার সম্বন্ধে আর কিচ্ছু জানি না, শুধু এটুকুই আমি জেনেছিলাম যে তোমার বিয়ে হয়ে গেছে। ও বলে আমি সেই লোকের সঙ্গে সংসার করি নাই, আমি সেই লোকের লগে সংসার করি নাই এবং আমি আজও খুব কষ্টে এবং মানবতায় জীবনযাপন করছি। আমি বললাম মানে? আমি যতটুকু জানি আমি অনেকের সঙ্গে টুকিটাকি যাদের সঙ্গে কথা বলেছি তারা সবাই তো বললো যে তুমি তোমার শ্বশুর বাড়িতে থাকো, ওই লোকের সঙ্গে আছো, তা এখন এটা কেন বলতেছো? ও বলে হ্যাঁ আছি, নাই বললে তো ভুল হবে, আছি, তবে যেভাবে আছি এভাবে থাকা বলে না। কিন্তু প্রথমে বলছে থাকে না, এরপরে বলছে থাকে, কিন্তু যেভাবে থাকে এইভাবে আসলে থাকা বলে না। তখন আমি বললাম যে যাই হোক যেটাই হোক, প্রতিটা সংসারেই তো ঝামেলা আছে। তোমার স্বামী হয়তো এখন ভালো, তখন খারাপ, আবার ভালো হবে, আবার খারাপ হবে, এভাবেই তো চলতে থাকবে, তাই না? ও আমাকে বলে বিয়ে হয়ে গেল আজকে এত বছর, আজও আমি একটা বাচ্চা নিলাম না, কেন আমার বাচ্চা হয় নাই, এই প্রশ্নটা কি তোমার মনে জাগে না? আমি বললাম যে স্বাভাবিকভাবে বিয়ে করলে এত বছর হয়েছে, বাচ্চা কেন হয় না? এ তো তোমার কোনো শারীরিক সমস্যা হতে পারে। ও তখন আমাকে বলে আমার কোনো শারীরিক সমস্যা নাই, আমি শারীরিকভাবে সম্পূর্ণ ফিট আছি, কিন্তু আমি ইচ্ছে করে বাচ্চা নিই না। আমি বললাম কারণ? ইচ্ছে করে বাচ্চা না নেওয়ার কারণটা কি? ও বলে কারণ হচ্ছে আমার হাজব্যান্ড, আমার স্বামী বেশ খারাপ মানুষ এবং তাকে আমার ভালো লাগে না। এক কথায় বলতে গেলে আমি যে আছি একটা জিন্দা লাশ হয়ে সংসারে আছি। এরকম করে সেদিন তার সঙ্গে আমার বেশ খানিক কথা হয়েছিল। তার জামাই কিন্তু বাংলাদেশেই থাকে, কিন্তু উনি সিলেট থাকে না, উনি ঢাকায় থাকে এবং সেখানে একটা বড় কোম্পানিতে চাকরি করে এবং ঢাকাতে তার আরও টুকিটাকি ব্যবসা বাণিজ্য আছে। আমি জানতাম জেসমিনও নাকি ঢাকাতেই থাকে, মানে ঢাকাতেই ও থাকে। তো যাই হোক, এমন করে সময়গুলো কাটতে কাটতে ও তখন আমাকে মাঝে মাঝে ফোন দিত। আমি খেয়েছি কিনা, আমি ঘুমিয়েছি কিনা, আমার শরীর স্বাস্থ্য ভালো আছে কিনা, আমার মন ভালো আছে কিনা, এই জিনিসগুলো জানার জন্য ও প্রতিনিয়ত আমাকে ফোন দিত। এখন কি করো, এখন কি করতেছো, মানে সারাক্ষণই আমার সঙ্গে কথা বলতো। তো ও আমার সঙ্গে কথা বলতো, আমি ওর সঙ্গে কথা বলতাম, ওরে আমি ফোন দিতাম। মানে আমাদের মাঝে কোনো স্পেস ছিল না। ওর হাজব্যান্ড থাকার পরেও ও তখন আমার সঙ্গে একরকম পরকীয়ায় প্রেমে লিপ্ত হয়ে যায়। এই করে তখন ও আমার সঙ্গে যখন কথা বলতো আমার কাছে ভালোও লাগতো ভাই, খুব বেশি একটা খারাপ কিন্তু লাগতো না। এরকম করে সময়গুলো সামনের দিকে যেতে যেতে আমাদের দুজনের মাঝে আবারও পুনরায় সেই পুরনো সম্পর্কটাই শুরু হয়, যে সম্পর্কটা আজ থেকে বহু বছর আগে আমরা ফেলে এসেছিলাম। ও তখন আমাকে ডিরেক্টলি বলে ও আমাকে বিয়ে করতে চায়। আমাকে বলে আমি যার সঙ্গে আছি আমি তার সংসার করব না, তার সঙ্গে থাকবো না, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমার সঙ্গে সংসার করতে চাই, আমি তোমার কাছে থাকতে চাই, এই কথাগুলো আমাকে বলে। তো বলার পরে আমি কিন্তু রাগ করে তার মায়ের সঙ্গে, মানে জ্যোৎস্না বেগমের সঙ্গে আমি আর কথা বলি নাই। তো এত বছর পরে আমি তখন তারে বললাম যে তুমি তোমার মায়ের নাম্বারটা আমাকে দাও, আমি তোমার মায়ের সঙ্গে একটু কথা বলবো। পরে আমি পুনরায় আবারও ওর মায়ের সঙ্গে কথা বলতে শুরু করি। তো ওর মায়ের সঙ্গে কথা বলতেছি, ওর মায়েরে ফোন দেই, উনি আমারে ফোন করে, আমাদের দুজনের মাঝে আস্তে আস্তে করে মোটামুটি আবারও কথাবার্তা হচ্ছে। আমি দুবাই থেকে ওনার জন্য গিফট পাঠাই, এটা পাঠাই, ওইটা পাঠাই লোক মারফতে, এবং উনি এগুলো রিসিভ করে। এই যে আমি তাকে ফোন করি বা আমার ভিতর থেকে যে রাগটা চলে গেছে, আমি যে শান্ত হয়ে গেছি, ভালো হয়ে গেছি,
এটাতে সেও না আমাকে বেশ ভালোভাবে গ্রহণ করেছে। মানে আপনার জেসমিনের মা, সেও বলতেছে যে কারো উপর কোনো মুসলিম আরেকজন মুসলিমের উপরে এত বেশি রাগ পুষে রাখতে নাই, এত রাগ থাকা ভালো না, এবং রাগ যত সহজে রাগকে মেরে ফেলা যায় ততই ভালো। ওনার সঙ্গে এরকম কথা বলতেছি, কিন্তু আমি সেই মুহূর্ত পর্যন্ত জেসমিনের কথা কিন্তু ওনাকে কোনো কিছুই বলি নাই। তো ওনার কাছে আমি যতটুকু জানতে পারলাম জেসমিন সম্পর্কে, উনি আমাকে সবসময় বলতো যে জেসমিন বেশ ভালো আছে, জেসমিনের স্বামী অনেক ভালো, তবে জেসমিনের একটা রোগ আছে, ওই রোগের কারণে ওর বাচ্চা কাচ্চা হয় না। কিন্তু ওর হাজব্যান্ড অনেক ভালো, ওকে অনেক টেক কেয়ার করে, যত্ন করে, এবং নিজের হাতে নাকি জেসমিনকে লোকমা ধরে ভাত খাওয়াই দেয়, এমন কথা উনি আমাকে বলে। আমি জানি না এগুলো কি আমাকে রাগানোর জন্য, আমাকে জেলার্স করার জন্য, না কেন তিনি এই সমস্ত কথাগুলো আমাকে বলে। তা আমি এগুলো শুনতাম, শুনে আমি কোনো রিয়েকশান করতাম না বা কোনো কিছু বলতাম না। এমন করে করে তিনি তখন বলতেছে যে তুমি দেশে আসো না কেন, এত বছর হয়ে গেল, এত বছর তো বিদেশ থাকা ভালো না, দেশে আসা দরকার। এমন তো নয় যে তুমি মানে এরকম কোনো দেশে থাকো যে তুমি বাড়িঘরে আসতে পারো না। তো বাড়িঘরে আসতে পারো, সবার সঙ্গে কথাবার্তা বলতে পারো, এত বেশি তো দূরে থাকা ঠিক না। তো উনি যখন এই কথাগুলো বলতো আমি ভাবলাম যে ঠিক আছে, সমস্যা নাই, আমি আসবো, আমি বাড়িতে আসবো। তো আমি তখন মাঝে মাঝে বাড়িতে আসতাম, মানে বাড়িতে আসার জন্য তখন পুরোপুরিভাবে প্রস্তুতি নিলাম। তো জেসমিন তখন আমাকে একটা কথাই বলছে, আমি যদি বাড়িতে আসি তাহলে সে আমারে বিয়ে করবে বা আমার সঙ্গে সে সংসার করবে, তার ওই স্বামীকে ছেড়ে দিবে। এইরকম কথাবার্তা পাকাপোক্ত হয়েই কিন্তু আমি বাড়িতে আসার জন্য প্রস্তুতি নিলাম। তা আমি টিকিট কাটলাম এবং এত বছর পরে বাড়িতে যাব, অনেক বেশি এক্সাইটেড। সবার জন্য কেনাকাটা করেছি, শপিং করেছি, এবং অনেক লম্বা একটা ছুটি নিয়ে আসছি, যে অনেক লম্বা একটা সময় ধরে দেশে থাকবো, এরকম আমি তখন বাড়িতে আসছি। তো বাড়িতে আসার পরেই দেখা গেল কি সবাই আমার সঙ্গে বেশ ভালো ব্যবহার করতেছে, আমার অনেকটা ভালো লাগতেছে। এভাবে আমি বাড়িতে আসছিলাম, আপনার বাড়িতে আসতে আসতে প্রায় বিকেল 4টা বেজে গেছে। বিকেল 4টা বেজে গেছে, বাড়িতে আসতে আমি শুধু অপেক্ষা করতেছি যে জেসমিন কবে আসবে। আমি বাড়িতে আসার 3 দিন আগে জেসমিন তখন ঢাকা থেকে গ্রামে চলে আসে, মানে গ্রামের বাড়িতে আসে। তো রাত্র প্রায় 12:30টার দিকে, একদম আগে আমরা যেরকম দেখা করতাম না, ওর সঙ্গে মধ্যরাতে দেখা করতে যাইতাম, ওর জানালায় ঠকঠক করে শব্দ করতাম, ও দরজা খুলে বেরিয়ে আসতো। তা এই রকম করিয়ে আমি তখন ওর জানালায় গিয়ে, ও আমার জানালায় এসে নক করছিল রাতের বেলায়। তো চন্দ্রিমা রাত ছিল, আমি ঘর থেকে বেরোয়ার পরে তারে দেখলাম। আজকে বহু বৎসর পরে সেই মানুষটাকে চোখের সামনে এভাবে পাবো, এটা আমার কাছে মনে হচ্ছে যেটা সম্পূর্ণ আল্লাহর দান, গড গিফট যেটাকে বলে। এবং এইভাবে আমি তখন তাকে জড়িয়ে ধরলাম। রাত্র প্রায় 2 থেকে 3টা পর্যন্ত আমরা একসঙ্গে আমাদের বাড়ির পিছনে ছিলাম। সারাটা দিন বা সারাটা রাত এতটা জার্নি করে আসার পরেও না, ওর সঙ্গে কাটানোর সময়গুলোতে আমার কোনো ক্লান্ত লাগতেছে না। আমার কাছে মনে হচ্ছে যে ও যদি আমার সঙ্গে থাকে তা আমি এরকম পরিশ্রম জীবনে আরও বহু করতে পারবো। সেদিন আমাদের অনেক কথাবার্তা হয় এবং অনেক আলাপ আলোচনা হয়, এবং একটা পর্যায়ে সে চলে যায়। চলে যাওয়ার পরে আমি তখন তারে বলতেছিলাম যে তোমার আগের স্বামীকে তুমি ছেড়ে দাও, এবং ছেড়ে দিলে পরে আমি তোমাকে বিয়ে করব, বা এই নিয়ে কথাবার্তা হইতেছে। ও আমাকে বলে ওই লোককে ছেড়ে দেওয়া না দেওয়ার মাঝে কোনো পার্থক্য নাই, সে কোনো ছেলে না, সে হচ্ছে একজন হিজলা। তো ওর সঙ্গে আমি থাকবো না, ও হিজড়ার সঙ্গে থাকবো না, আর ওকে আমার ছেড়ে দেওয়াটা 1-2 এর বিষয়। আমাদের কিছু পারিবারিক সমস্যা আছে, জায়গা সম্পত্তি সংক্রান্ত সমস্যা, এই জন্য আমি ওকে এখন হুটহাট করে ছেড়ে দিতে পারি না, কিন্তু আমি ওকে খুব দ্রুতই ছেড়ে দিব। তুমি বিয়ের বিষয় নিয়ে তোমার পরিবারের সঙ্গে কথাবার্তা বলো। তা আমি তখন করলাম কি, সর্বপ্রথমে এই বিষয়টা আমার বাবাকে জানাইলাম, এবং বাবাকে জানানো মাত্রই বাবা একেবারে তেলে বেগুনে রেগে উঠছে। তখনও কিন্তু ধরেন মা, মানে আমার আম্মা, আমাকে আমি বলিনি, বাবাকে বলছে। বাবা খুবভাবে আমার সাথে খারাপ ব্যবহার করতেছে যে এই মেয়ের সঙ্গে বিয়ে না দেওয়ার কারণে তুই এরকম নেশা করলে, খারাপ রাস্তায় চলে গেলি, সেখান থেকে আমি তোকে দুবাই পাঠাইলাম, এবং দুবাই থেকে তুই কেন আবার এই মেয়ের বিয়ে করার জন্য আসছিস দেশে, তোর ঘটনা কি, এটা কেন করবি। তো তখন ধরেন আমি আমার আব্বার সঙ্গে আগের মতো রাগারাগি করতে শুরু করলাম যে তুমি কেন রাজি হচ্ছ না, তুমি রাজি হইলে হইবা, না হইলে নাই, আমি প্রয়োজনে জেসমিনকে নিয়ে ভাইগা যাব, জেসমিনকে নিয়ে পালিয়ে যাব। এই কথাগুলো তখন আমি বলতেছিলাম। ওই তখন আমার আব্বা তখন বলতেছিল তুই পালিয়ে গেলে পালিয়ে যা, তাতে আমার কি, তুই পালিয়ে গেলে পালিয়ে যাবি, এতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমার যেটা সিদ্ধান্ত, আমি এই সিদ্ধান্তের বাইরে এক চুল পরিমাণও কোথাও যাব না। তোর যদি আমার পরিবারে থাকতেই হয়, থাকাই লাগে, তবে আমার কথা শুনে, আমার কথা মেনে আমার পরিবারে থাকতে হবে। আমার কথার অবাধ্য হয়ে তুই এখানে থাকতে পারবি না। আমি তখন আমার আব্বারে বললাম যে আপনি কেন এরকম করতেছেন। তো এই সময়টাতে এসে দেখা গেল আব্বুর সঙ্গে আমার খুব হাতাহাতি হয়ে যেতেছে জেসমিনকে নিয়ে।
আমার মা তখন আমার সাপোর্টে আসছে, মানে আমার মা আমার সাপোর্টে আসছে এবং আসার পরে মা আব্বাকে একটা কথাই বলতেছে, মেয়েটা যদি তার আগের স্বামীর সংসার না করে তাহলে ওই স্বামীকে ছেড়ে দিলে, যেহেতু এখনও ওদের মাঝে কথাবার্তা হয়, তাদের মাঝে প্রেম ভালোবাসা আছে, তাহলে ওসমান আলী মেয়েটারই বিয়ে করুক না, বিয়ে করলে সমস্যা কী। আমার আব্বা বারবার একটা কথাই বলতেছে, এই মেয়েও ভালো না, মেয়ের মাও ভালো না, তারা খুবই খারাপ এবং তারা অনেক খারাপ। আমি যদি এই মেয়েকে বিয়ে করি তাহলে আমার জীবন নষ্ট হয়ে যাবে, আমার গোটা জীবন নষ্ট হয়ে যাবে। আব্বু শুধু বারবার আমার এই কথাগুলোই বলতেছে যে এখনও সময় আছে, তুই এগুলো থেকে ফিরে আয় এবং ভুলেও এই মেয়ের নাম মুখে আনবি না, এই মেয়েকে তুই ছেড়ে দে। আব্বা আমাকে বারবার এটাই বলতেছে, কিন্তু কোনোভাবে আমি আমার ভিতর থেকে এই জেসমিনকে ভুলতে পারতেছিলাম না। তা এই করতে করতে প্রায় সপ্তাহখানিকের মতো কেটে গেছে। সপ্তাহখানিক পরে তখন জেসমিন আমার সঙ্গে কথা বললে, কী ব্যাপার, তুমি পারিবারিকভাবে তোমার ফ্যামিলিকে রাজি করাইতে পারছো, না পারলে কী করবার সিদ্ধান্ত নাও। আমিও তখন আসলে রাইট নাও সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না যে আমি কী করব। তো একদিন রাতের বেলা হলো কি, আব্বা আর আমি ভাত খাচ্ছিলাম, মা তখন ভাত বেড়ে বেড়ে দিচ্ছিল, আমার বড় বোন জামাইটাও তখন আসছিল আমাদের বাড়িতে। তো আসার পরে আমার আম্মা তখন কথাটা উঠেছে, আমার বোন জামাই যেহেতু আছে, আমার বোন জামাই আবার আমাদের পরিবারে একটা গার্ডিয়ানের মতো। আমার আব্বা কিন্তু আমার বোন জামাইয়ের অনেক মানে, আমার বোন জামাই কোনো কথা বললে আব্বু তো শোনে। তো আমার আম্মা তখন আমার বোন জামাইরে বলতেছে যে এটা কাজ করো না বাবা, তোমার বাবারে বুঝে কও না, ওসমান আলী তো একটা ছুটি নিয়ে আসছে, ছুটি পরে তো সে চলে যাবে, এখন ওই তো জেসমিন ছাড়া আর কাউরে বিয়ে করবে না, এখন তুমি একটু তোমার শ্বশুরে বুঝিয়ে বলো না যাতে জেসমিনের সঙ্গে ওসমান আলীর বিয়ে দিয়ে দেয়। তা আমার দুলাভাই যখন আমার আব্বাকে এই কথাটা বলতেছিল, আমার আব্বা খুব মুখ কালো করে আছে, মুখ কালো করে আছে। মুখ কালো করে থাকার পরে যাক আমরা তখন ঘুমাইতে চলে গেছি। তো ঘুমাইতে চলে যাওয়ার পরে রাতের বেলায় আমি জানালা খুলে ঘুমাই আসি। তো জেসমিনের সঙ্গে আমার কিন্তু ওই রাতেই দেখা, এরপর আবার রাস্তাঘাটে দেখা হয়েছে, কিন্তু আমার বাড়িতে আসে না, আমাদের মাঝে ফোনে যোগাযোগ। তো আমি জানালাটা খুলে ভাই শুয়ে আছি, আমি খেয়াল করে দেখলাম কি আমাদের উঠানের মধ্যে গাছের নিচে কে জানি দাঁড়িয়ে আছে। তো তখন রাত্র প্রায় আপনার মধ্যরাতের কাছাকাছি এমন একটা অবস্থায়, কিরে এত রাতের বেলায় কে আসবে, যদি জেসমিন আসে তাহলে তো সে আমাকে ফোন করে আসবে, আমাকে ফোন করা ছাড়া তো আর জেসমিন হুটহাট করে আসবে না, তাহলে এত রাতের বেলায় গাছের নিচে কে দাঁড়ায় আছে। আমি তখন করলাম কি, ঘর থেকে বেরোয়েছি, বেরোয়ে আস্তে আস্তে করে ওইখানে গেছি, মানে ওই জায়গাটার মধ্যে গেছি। যাওয়ার পরে দেখলাম কি যে আমার মা ওখানে দাঁড়ায় আছে এবং দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। মারে জিজ্ঞেস করলাম যে মা কী হয়েছে, তুমি কান্না করতেছো কেন? বলতেছে তোর বাবা আমারে ঘর থেকে বের করে দিছে। তা আব্বা তোমারে কেন ঘর থেকে বের করে দিবে, এর কারণ কি? আমার মা বলতেছে আমি কেন তোর পক্ষে আসলাম, আমি কেন তোর বাবারে উল্টাপাল্টা কথা বলছি, আমি কেন বলছি তোর সঙ্গে যেন জেসমিনের বিয়ে দেয়, এগুলো বলার কারণে তোর বাবা আমারে ধাক্কায় ঘর থেকে বের করে দিছে এবং আমাকে সাফ সাফ জানাই দিছে যে আমি যেন আর কখনোই এই বাড়ির মধ্যে না যাই, এই ঘরের মধ্যে না যাই। উনি আমাকে ঘর থেকে ধাক্কায় বের করে দিছে। আমি তখন আমার মায়েরে বলতেছি উনি এরকমটা করতেছে কেন। এই কথা বলে আমি তখন রেগে মেগে ঘরের দরজায় দিছে লাথি, আব্বা দরজা লাগায় শুয়ে গেছে। লাথি দেওয়ার পরে আব্বা তখন দরজা খুলছে, খোলার পরে আমি এই প্রথম আমার বাবার গায়ে হাত তুলি। বাবার গায়ে হাত তোলার পরেই বাবা তখন কি করে, রাগ করে, মানে আমার উপর পুরো রাগ করে আব্বা তখন ঘর থেকে বেরিয়ে যায়। মা আমারে বারবার বলতেছে তুই এটা করলি কেন, তোর বাবার গায়ে কেন তুই হাত তুললি? তাই আমি বললাম হাত তুলবো না, উনি এরকমটা কেন করতেছে। আব্বা তখন ঘর থেকে বেরিয়ে চলে গেছে। প্রায় 3 দিন অতিবাহিত হয়ে গেছে, 3 দিনে আব্বার কোনো সন্ধান পাওয়া যাইতেছে না। 3 দিনে আব্বার কোনো সন্ধান পাওয়া যাইতেছে না এবং জেসমিন তখন ঢাকায় চলে গেছে। ওর ওই আগের যে কী জানি তার হাজব্যান্ডের সঙ্গে তার একটা সমস্যা আছে, জায়গা সংক্রান্ত কোনো সমস্যা, ওইটার মধ্যে সে আবার চলে গেছে ঢাকাতে। আমি আমার পরিবার রাজি করাইতে পারি না, আর আমি সিদ্ধান্ত নিয়েছি আব্বা যদি রাজি নাই হয় আমি ওর সঙ্গে পালিয়ে যাব এবং ও আমার সঙ্গে পালিয়ে যাওয়ার জন্য রাজি। এইভাবে 3 দিন পার হয়ে গেছে, আব্বার কোনো সন্ধান নাই। আম্মা বলতেছে আব্বার সম্ভবত রাগ করে কোথাও চলে গেছে, আব্বা আবার চলে আসবে। আব্বা এরকমই রাগ করে বাড়ি থেকে মাঝে মাঝে বেরিয়ে যায়, 4 দিন 5 দিন কোথাও কোথাও থাকে এবং 4 দিন 5 দিন পরে চলে আসে। যাই হোক, এভাবেই 3 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে একদিন 3 দিন পরে রাত 8টা বাজে একদিন জেসমিন আমাকে ফোন দিয়ে প্রচুর চিল্লাচিল্লি করতেছে, প্রচুর চিল্লাচিল্লি। তো চিল্লাচিল্লি করতেছে, কী হয়েছে? ওই আমার গালাগালি করতেছে, মানে খুব খারাপ ব্যবহার করতেছে, করে বলতেছে তোর বাপ কই, আমার এমনি বলে। তা আমি বললাম যে তোমাকে তো আমি আগেই বলছিলাম যে আব্বা রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়ে গেছে, আব্বা বাসা থেকে চলে গেছে, আব্বা কই গেছে আমি জানি না। ভাই জেসমিন তখন আমারে বলে তোর বাবা কি করছে তুই জানোস, তুই করে সম্বোধন করতেছে। আমি বললাম কি করছে? বলে তোর বাবা আমার মাকে নিয়ে পালাইছে। ভাই বিশ্বাস করেন আমি তখন আসমান থেকে পড়ছি, মনে কি মোবাইলটা আমার হাত থেকে পড়ে গেছে, মানে এমন একটা অবস্থা। আমি জেসমিন এটা তুমি কি বলতেছো, কি বলতেছো, এটা তুমি কি উল্টাপাল্টা কথা বলতেছো? বলে হ আমি যা বলতেছি তাই সত্যি, তোর বাপে এই বুড়ো বয়সে আমার মায়ের নিয়ে পালাইছে। আমি বললাম তুমি কিভাবে জানলা?
বলে আমি কিভাবে জানছি, আমাদের পুরো বাড়ির মানুষ জেনে গেছে এবং এটা আজকেই প্রকাশ পাইছে, আজকে বিকালবেলা এটা প্রকাশ পাইছে, তুই জানিস না? আমি বললাম না, আমি তো এই ঘটনা জানি না, তুই এটা কী বলতেছ? ও বলে তুই তাড়াতাড়ি খবর নে। আমি খাট থেকে লাফ দিয়ে উঠছি, ওইটা মায়ের দিলাম যে মা এমন এমন ঘটনা। মা তো শুই না, চিৎকার চেঁচামেচি শুরু করছে। মা বলে এটা সত্যি, তোর বাপে আমার ধমক দিছে যেটা জোয়ান বয়সে করতে পারে না এটা বুড়ো বয়সে করবে, এবং সে আমার সতীনের ভাত খাওয়াবে, এই কথা তোর বাপে কিন্তু আমার ধমক দিছে। তা তোর বাপে যদি এই কথা আমার ধমকে দিয়ে থাকে তাহলে তোর বাপ কিন্তু এটা করে ফেলছে। আমি তখন বললাম যে মা তুমি এটা কি বলতেছো? আব্বা এই কাজ কেমনি করলো? আব্বা এই কাজ কীভাবেই করলো? আমি তো কোনোভাবেই বুঝতে পারতেছি না। আম্মা আমারে বলতেছে হাই হাই রে, এখন কি করবি? মুহূর্তের মধ্যে দেখলাম কি, এক কান দুই কান হইতে হইতে আমাদের বাড়ির আনাচে কোনাচে প্রায় সবাই তখন এই ঘটনা জেনে গেছে। সবাই তখন এটা জানাজানি হয়ে গেছে যে আমার আব্বা এমন এক নেককারজনক ঘটনা ঘটাই দিয়েছে। এবার আমি যখনই জেসমিনের নাম্বারে কল দিলাম, ওর নাম্বার তখন বন্ধ। ওই নাম্বার বন্ধ, আমি ওর নাম্বারে কোনো লাইন পাই না। এবার লাইন না পাওয়ার পরে সারাটা রাত আমি শুধু চিন্তা করতেছি কি করব। সকালবেলা এই বাড়ি থেকে ওই বাড়ি থেকে, সারাত কিন্তু ঘুমাই নাই, এই বাড়ি ওই বাড়ি, এই ঘর ওই ঘর, বিভিন্ন ঘর থেকে তখন মানুষজন আমার কাছে আসতেছে, আমাদের বাড়িতে আসতেছে। কী গো, এমন এমন ঘটনা শুনলাম, এটা কেমনি কি, এটা কীভাবে কি, এগুলো বলাবলি করতেছে। এর প্রায় 2 দিন পরে আব্বা হঠাৎ করে এই জেসমিনের মা জ্যোৎস্না বেগমকে নিয়ে আব্বা বাড়িতে আসছে। লজ্জা শরম তো নাই, এই বুড়ো বয়সে, যেই বয়সে কিনা আমি বিয়ে করব সেই বয়সে তিনি এই বুড়ো মহিলাকে নিয়ে উনি বাড়িতে ঢুকছে। আব্বা ঘরে ঢুকছে আর আমি ঘর থেকে বেরিয়ে গেছি। আমি আর আব্বার গায়ে হাত তুলে না, ওনার সঙ্গে খারাপ ব্যবহার করি না। আমি ঘর থেকে বেরোয়ে আমি ডিরেক্টলি চলে গেছি নানু বাড়িতে গিয়ে আমি ইমিডিয়েটলি আমার টিকিট সামনে নিয়ে আসি। টিকিটটারে সামনে আইনা আমি আর একটা সেকেন্ড অপেক্ষা করি না, আমি ওখান থেকে ডিরেক্টলি আপনার দুবাই আবারও ফ্লাই করি। আমি দুবাই চলে যাই যে আমি থাকবো না এই দেশে আর। যেহেতু আব্বা আমার সঙ্গে এরকমই করতেছে, এগুলোই করতেছে, তো এরপরে তো আসলে এখানে থাকার কোনো রকমের নাই, আমি কেন থাকবো? আমি আর এখানেই থাকবো না, আমি এখান থেকে চলেই যাব। আমি তখন দুবাইতে চলে গেছি এবং দুবাইতে যাওয়ার পরে আমি আমার ফোন সব কিছু চেঞ্জ করে ফেলেছি। মোবাইল নাম্বার যা কিছু ছিল, বাড়িতে যোগাযোগ করার যা ছিল আমি সব বন্ধ করে দিয়েছি। আমি এই পরিবারের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখবো না। আমি সবার সঙ্গে একদম সবার সঙ্গে কথাবার্তা বলা বন্ধ করে দিছি এবং দুবাইতে একটা নতুন জায়গায় কাজ নিছি। আমি আর পরিবারের সঙ্গে থাকবো না, পরিবারের সঙ্গে কোনো যোগাযোগে রাখবো না। তারা যেহেতু আমাকে এইভাবে হিট করছে, এইভাবে আঘাত করছে, এরপরে আর যাই হোক এদের সঙ্গে তো আর থাকা যায় না। আমি চলে গেছি, আমি আলাদাভাবে থাকবো, আমি আলাদা থাকতেছি, ওইখানে আমি আছি। এইভাবেই আপনার সময়গুলো কাটতে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো পার হতে প্রায় 1.5 বছর মতো আমি কারোর সঙ্গে কোনো যোগাযোগ রাখি নাই। তো 1.5 বছর পরে আমাদের বাড়ির একটা ছেলে খাইরুল, আমাদের বাড়ি না, আমাদের পার্শ্ববর্তী গ্রামের একটা ছেলে খাইরুল, ওরে আমি কিন্তু চিন্তা, ওই করছে কি আমারে দেখছে, আমার কিন্তু তখন ফোন সব কিছু বন্ধ। ওর সঙ্গে দুবাইতে আমার আগে পরিচয়। ওই আমারে দেখা দৌড়ে এসে আমার কাছে যে ওসমান আলী কেমন আছিস আমারে বলে। আমি বললাম ভালো আছি। বলে তুই কি বাড়িতে ফোন দিছিস, তোর আব্বার সঙ্গে কথা হয়েছে? আমি বললাম না, আমি তো বাড়িতে বহু বছর কথাটা বলি না, কারোর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। ওই দোকানে আমার বলে তুই কি বাড়ির ঘটনা কিছু জানোস? আমি বললাম কী ঘটনা? ও বলে তোর মা যে মারা গেছে। আমি বললাম তুই কী বলতেছিস, আমার মা মারা গেছে? এটা কী ধরনের কথা? ও বলে তোর মা তো মারা গেছে, আজকে তো প্রায় 1 সপ্তাহের মতো হয়ে গেছে। কি বলতেছিস তুই এগুলা? তখন আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না ভাই, মনের অজান্তেই চোখ থেকে পানি বেরিয়ে পড়তেছে। আমি জায়গার মধ্যে বসে গেলাম। আমার মা আমার বাবা আমার সঙ্গে আমার পক্ষ নিয়ে আমার বাবার সঙ্গে খুব ঝগড়া করছে। রাত দুপুরে আমার বাবা আমার মাকে মেরে ঘর থেকে পর্যন্ত বের করে দিয়েছে। আমার পক্ষ নেওয়ার কারণে বাবা আমার ঘরের ভিতরে আমার মায়ের জন্য সতীন নিয়ে আসছে। আমার পক্ষ নেওয়ার কারণে আমার বাবা আমার মায়ের গায়ে হাত পর্যন্ত তুলছে। আমার মা, আমি এভাবে দুবাইতে আবার চলে আসাটা স্বাভাবিকভাবে মেনে নিতে পারে নাই। আমি দুবাই আসার পরে বহু রাতে আমার মাকে স্বপ্ন দেখেছিলাম, মায়ের কথা অনেকবার মনে পড়েছে। ভেবেছিলাম মাকে ফোন করব। প্রতিদিনই ভাবতাম বাবার সঙ্গে কথা হলে হবে, না হলে নাই, মার সঙ্গে কথা বলবো, মায়ের খোঁজ খবর নেব, মা কেমন আছে জানবো। কিন্তু মনের ভিতরে ভাই এতটাই ঘৃণা জন্মে গেছে, আর কোনো কিছুই ভালো লাগতেছিল না। মাকে ফোন করা, মার সঙ্গে কথা বলা, সেটাও যেন আমার কাছে কেমন এক তিক্ত অভিজ্ঞতার মতো মনে হচ্ছিল।
আমি আর কারোর সঙ্গেই কোনো যোগাযোগ কথাবার্তার কোনো কিছুই বলতে চাচ্ছিলাম না। আমি সব কিছু ভুলে এক অন্যভাবে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু মায়ের এই মৃত্যু আমার সমস্ত কিছুকে ভেঙে দিয়েছে। আমি এই কথা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে দৌড়িয়ে রুমে গেছি। আমার যে স্পন্সর আছে তার সঙ্গে যোগাযোগ করছি এবং খুব দ্রুতই আমি টিকিটের ব্যবস্থা করছি। এই ঘটনা যেদিন আমি জানছি তার পরের দিনে আমি ডিরেক্টলি বাড়িতে গেছি। বাড়ির উঠানে যায় চিৎকার করে মাগো মাগো বলে কাঁদতে শুরু করছি। আমার দাদা দাদি দুজনে মারা গেছে। আমার বড় বোন আর বড় বোন জামাই সেদিন বাড়িতে ছিল, তারা এসে আমাকে জড়াই ধরে। তাদের সঙ্গে সঙ্গে আমার যে সৎমা আছে মানে জেসমিনের যে মা, ওই মাও এসে আমাকে জড়াই ধরে তারা সবাই কান্না করতেছে। আমি তখন আমার মায়ের কবরের কাছে গেলাম, মায়ের কবর জিয়ারত করলাম এবং মায়ের কবরে চুমু দিলাম এবং কান্নাকাটি করে বাড়িতে আসছি। আসার পরে এই জেসমিনের মা জ্যোৎস্না বেগম সে আমাকে অনেক যত্ন করতে শুরু করে। ছোটোবেলায় যেমন করে সে আমাকে যত্ন করতো সে ঠিক তেমন করে আমাকে যত্নাত্নি করতেছে। আমার মাথায় হাত বোলাই দিতেছে, আমাকে আদর করতেছে, আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছে। তো আমি কিন্তু ওনার সঙ্গে কথা বলি না, কারণ উনি আমার ভালোবাসার মানুষকে আমার কাছ থেকে কেড়ে নিছে। ওনার কারণে আমার মা মরে গেছে। আমি ওনার সঙ্গে খুব বেশি একটা কথা বলি না। আবার যে একেবারে রাগ করে আছি তার উপরে বিষয়টা ঠিক এরকমও না। আমি তার কাছ থেকে যতটুকু পারতেছি নিজেকে স্কিপ করে রাখার চেষ্টা করতেছি। তো উনি তখন নিজে আমার কাছে আসে, এসে আমার সঙ্গে কথা বলে এবং আমি কি খাবো আমাকে জিজ্ঞেস করে যে তুই কী খাবি, তোর কী খাইতে মন চাইতেছে, কী রান্না করে দিব, এইটা ওইটা অনেক কিছুই। মানে আমার সঙ্গে ভালো হওয়ার জন্য উনি অনেকভাবে চেষ্টা করতেছে, কিন্তু আমার ভিতর থেকে তার প্রতি বিন্দু পরিমাণেরও কোনো মায়া ভালোবাসা আসে না। এভাবে প্রায় 15-16 দিন কেটে যাওয়ার পরে কিছুটা আমি তার সাথে নর্মাল হয়ে গেলাম। তখন আমার বোন আর বোন জামাই চলে গেছে। পরিবারে আমি, আমার বাবা আর আমার সৎমা, আমরা তিনজনেই আছি, আর কেউ নেই। তো এই করে যেহেতু ঘরের মধ্যে থাকতেছি মায়াটা অনেকটা বেড়ে গেছে। একদিন রাত্রে আমি ঘুমায় আছি, আমাদের বাড়ির সামনেই একটা বাঁশ দিয়ে একটা বাছাই করা হয়েছিল। গরমের সময় ছিল, ঘরে কারেন্ট ছিল না, আমি ওই বাসার মধ্যে শুয়ে আছি। উনি আমার কাছে গিয়ে আমার কিন্তু এ পর্যন্ত জেসমিনের সঙ্গে কোনো যোগাযোগ নাই। উনি কাছে গিয়ে আমারে বলতেছে যে ওসমান আলী, তোর কি মন খারাপ? আমি বললাম মন খারাপ না, আমি তো চলে যাব, আমি ফ্লাইট দেখি কালকে যাব, ফ্লাইট কবে পাই আমি আবারও আপনার দুবাইতে চলে যাব। পরে উনি আমারে বলতেছে যে তোরা একটা কথা বললে কি রাগ করবি? আমি যে না, রাগ করার কি আছে, রাগ করবো কেন বলেন। আমারে বলতেছে যে তুই যে বাড়িতে আসছিস তুই বিয়ে করবি না, তোর যে বিয়ের বয়স হয়েছে তুই বুঝিস না। আমি বললাম না, এই মুহূর্তে আমার বিয়ে করার কোনো ইচ্ছে নাই। আর আমি বিয়ে করব কি? আমার বিয়ে তো আপনিই ভেঙে দিয়েছেন। আপনি যদি আমার বাবার হাত ধরে পালাইয়া না যাইতেন তাহলে তো আজকে আমার জীবনটা এরকম নষ্ট হতো না। আমি জেসমিনকে পাইতাম, জেসমিন আমাকে পাইতো, আমাদের একটা সুখের সংসার হতো, আমরা দুজনে বেশ ভালো থাকতাম। কিন্তু আপনি তো সেটা করতে দিলেন না। আপনি আমার ভালোবাসার মানুষটাকে আমার কাছ থেকে কেড়ে নিলেন। আপনি আমার বাবার ঘরে এসে আমার মাকে অল্প বয়সে কবরে পাঠিয়ে দিলেন। উনি তখন আমার দিকে তাকে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আমাকে বলে, ওসমান আলী রে, আমি তোরে বুঝাতে পারবো না আমি কোনভাবে তোর বাবার হাত ধরেছিলাম। আমি যদি ওই সময় তোর বাবার হাত না ধরতাম তবে হয়তো তোর মায়ের আগে তোর বাবাকে তুই হারাইতি। আমি বললাম যদি আমার বাবা মরেও যেত না তাও আমার মনে এতটা কষ্ট হতো না যতটা কষ্ট হয়েছে আমি যখন জেনেছি যে আপনি আমার বাবার সঙ্গে পালিয়ে গিয়েছেন। উনি আমার বয়সের অনেক বড়, তারপরেও উনি আমার পায়ের কাছে এসে আমার পাটা ধরে বলতেছে, ওসমান আলী তুই আমাকে মাফ করে দে। তোর মা যদি আজকে তোর পায়ে এরকম জড়ায় ধরতো তুই কি তোর মাকে মাফ করে দিতি না? তোর মা মনে করে তুই আমাকে মাফ করে দে। ছোটোবেলায় আমি তোকে সন্তানের মতো আদর করেছি, অন্তত সে আদরের কথা চিন্তা করে হলেও রে ওসমান তুই আমারে মাফ করে দে। আমি তখন চিন্তা করলাম যা হবার তা হয়ে গেছে। একটা বয়স্ক মানুষ যেহেতু আমার পা ধরে কান্না করতেছে, তার উপরে আমার আর কোনো রাগ অভিমান কোনো কিছু রাখা ঠিক হবে না। আমি তখন নিচ থেকেই বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি যা বলেন তাই হবে, কি বলতে চান বলেন। উনি তখন আমাকে বলে, আমি কিছুই বলতে চাই না, আমি শুধু চাই তুই আমার উপরে কোনো রাগ রাখিস না, কোনো অভিমান রাখিস না। এরকম করে আরও দিন আর রাতগুলো কাটতেছে। এভাবে প্রায় আরও কয়টা দিন কেটে যাওয়ার পরে উনি একদিন সন্ধ্যার সময় মাগরিবের আজান দিচ্ছে, আমি মাগরিবের নামাজটা পড়ছি মসজিদে, নামাজটা পড়ে তখন আমি ঘরে আসছি। আসার পরে উনি আমার ডাক দিয়া আমাদের ঘরের পিছনে একটা পুকুর পাড় আছে, ওই পুকুর পাড়ে আমাকে নিয়ে গিয়ে সেদিন রাতের মতো আবারও জিজ্ঞেস করতেছে, ওসমান আলী তুই কি বিয়ে করবি না? আমার কাছে সত্যি করে বলতো। ওই দিন আমি কি জানি মানে রাগে না কেমন করে যেন ওনাকে বলে বসলাম যে বিয়ে যদি করতেই হয় তবে আমি জেসমিনকেই করব। এই এক জীবনে আমি আর অন্য কাউরে বিয়ে করব না।
এটা বলা মাত্রই তিনি আমার মুখের দিকে তাকায় বলতেছে, তুই জেসমিনকে এত ভালোবাসিস, এত কিছু হওয়ার পরেও তুই জেসমিনকে বিয়ে করবি? আমি বললাম হ। মানে আমি এগুলো কেন বলতেছি আমি নিজেও বুঝি না। আমি বললাম হ, বিয়ে যদি করাই লাগে তা জেসমিনটাই বিয়ে করবো, আমি আর অন্য কাউরে বিয়ে করব না। উনি তখন আমাকে বলে, তাই জেসমিনটা বিয়ে করলে কি তুই জীবনে সুখী হতে পারবি? আমি বললাম হ্যাঁ, সুখী হতে পারবো। উনি বলে, জেসমিনকে তুই এখন কেমনি বিয়ে করবি? জেসমিন তো তোর সৎ বোন, তুই ভাই হয়ে কি বোনেরই বিয়ে করবি? আমি তখন বললাম যে সেটা আমি জানি না ভাই হয়ে বোনকে বিয়ে করব কিনা, তবে আমার এটাই মনে হয় যে জীবনে যদি আমি বিয়ে করি তবে আমি জেসমিনরে বিয়ে করব, আমি অন্য কাউরে বিয়ে করব না। তা ওই দিন ওই রাতটা কেটে গেল। এর পরের দিনে সে আমাকে আবারও খুব সিরিয়াসলি জিজ্ঞাসা করে যে সত্যি কি তুই জেসমিনকে বিয়ে করবি? আমি তখন তারে ডিরেক্টলি বললাম যে না, আমি আসলে ওরে বিয়ে করব না, ওর সঙ্গে আমার কোনো যোগাযোগও নাই, কথাবার্তাও নাই। আমি এখন আর ওরে কেন বিয়ে করব? আমি এখন আর ওরে বিয়ে করব না, আর ওর সঙ্গে আমি এই মুহূর্তে কোনো সম্পর্কও নেই, আর বিয়েও করব না। আর ওর তো বিয়ে হয়ে গেছে, আজকে এত বছর অন্যজনের সংসার করতেছে। উনি তখন আমাকে বলে যে তুই যদি চাস আমি জেসমিনের কাছে তোরে বিয়ে দিব। আমি বললাম, তা আপনারা বললেন যে জেসমিন আমার সৎ বোন, তা আমি কেমনি জেসমিনের বিয়ে করি? পরে বলে, জেসমিনের বাপও আলাদা, মাও আলাদা, তোর বাপও আলাদা, তোর মাও আলাদা, সুতরাং তোরা দুজনে বিয়ে করতে পারিস, আর আমাদের বিয়ের আগে তোদের দুজনের সম্পর্ক আছে। আমি বললাম, এটা কি আপনি সিরিয়াসলি বলতেছেন? উনি বলে, হ্যাঁ, আমি যা বলতেছি খুব সিরিয়াস হয়ে বলতেছি। তবে এখানে একটা কথা আছে, কথা হচ্ছে গ্রামের মানুষ যদি বিষয়টা জানে তাহলে এরা এটাকে খারাপভাবে নেবে, এরা এটাকে ভালোভাবে নেবে না, এবং সমাজ এটাকে বেশ মানে নোংরাভাবে নেবে। তাই আমি চাই আমি জেসমিনকে যেভাবে হোক রাজি করাবো, আমি তুই আর জেসমিন মিলে তোরা বিয়ে করে ফেল, বিয়ে গোপনে বিয়ে কর, এবং বিয়ে করে এটা গ্রামের কাউকে জানানোর দরকার নাই, দেশের কাউকে জানানোর দরকার নাই। জেসমিনকে বিয়ে করে তুই বিদেশ চলে যা, এবং বিদেশ যাওয়ার পরে তুই জেসমিনকে বিদেশে নিয়ে যাবি, জেসমিন তোর কাছে চলে যাবে, জেসমিন এদেশে থাকবে না। আর জেসমিন যতদিন এদেশে আছে ততদিন পর্যন্ত এই এলাকার কাউকে এই কথা বলার দরকার নাই যে জেসমিনের সঙ্গে তোর প্রেম আছে, বা জেসমিনকে তুই বিয়ে করছিস, জেসমিনকে তুই বিদেশ নিয়ে যাবি। এটা কাউকে বলবে না, শুধু তুই, আমি আর জেসমিন ব্যতীত এই ঘটনা পৃথিবীর আর কেউ জানতে পারবে না। আমি তখন তারে বললাম, জেসমিন কোথায় আছে, কেমন আছে? উনি বলে, জেসমিন আমার আন্ডারেই আছে, জেসমিন ভালো আছে। তুই যেমন করে জেসমিনকে পাওয়ার জন্য ছটপট করতেছিস না, জেসমিনও ঠিক একইভাবে তোকে পাওয়ার জন্য ছটপট করতেছে। তুই যেমন জেসমিনকে ভালোবাসিস, জেসমিনও কিন্তু তোকে ভালোবাসে। আমি তখন অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে বলতেছি, আপনি কি সত্যিই বলতেছেন জেসমিন আমাকে এখনও ভালোবাসে? উনি বলে, হ্যাঁ, আমি 100% শিওর হয়েই বলতেছি যে জেসমিন এখনও তোকে ভালোবাসে। এর প্রায় 2 দিন পরে একদিন রাতের বেলায় উনি হঠাৎ করে জেসমিনকে কোত্থেকে জানি নিয়ে আসছে। শুধু জেসমিনকেই আনে নাই, একজন হুজুর সহ সঙ্গে করে নিয়ে আসছে। আমার বাবা কিন্তু এই ঘটনাগুলো জানতো, কিন্তু বাবাও সে সময় আর কোনো প্রতিবাদ করে নাই, কারণ ওই জ্যোৎস্না বেগম যা বলতো, ওনার বউ যা বলতো উনি তাই করতো। ওই আমার মায়েরকে যেরকম মারতো, অত্যাচার করতো, মায়ের উপরেও কথা বলতো, কিন্তু এই বউয়ের উপরে উনি আর কোনো নজরদারি বা কথা বলতে পারে না। পরে জেসমিনের মা কী করলো, হুজুর আনলো, হুজুর এনে আমারে বলতেছে যে আজকে রাতে আমি জেসমিনের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিব। আমি তখন বললাম, জেসমিনের তো আগের স্বামী আছে। তা ও জেসমিনের মা বলতেছে আগের স্বামীকে অলরেডি ছেড়ে দিছে, আগের স্বামীর সাথে তার কোনো সম্পর্ক নাই, তাই এখন তুমি ওরে বিয়ে করো, তবে বিয়ে করে তুমি তার বিদেশ নিয়ে যাইবা। তো কোনো রকমের কোনো ডকুমেন্ট হয় না, কাবিন হয় না, একটা হুজুর আসে, ওই হুজুরের মাধ্যমে তখন আমাদের বিবাহ হয়। বিবাহ হওয়ার পরে সেই রাতে জেসমিন আর আমি এক ঘরেই থাকি। আমাদের কোনো বিয়ের স্বাদ ছিল না, কোনো পোশাক ছিল না, তবে আমাদের বাসর হয়। ওই রাতে আমাদের বাসর হয়, আমরা দুজনে বাসর করি, এবং এই জেসমিন আমার এই ঘরের ভিতরে টানা 7 দিন লুকিয়েছিল। মানে জেসমিন বাইরে কোথাও যায় না, কারোর সঙ্গেই কোনো কথা বলে নাই, 7 দিন পর্যন্ত ঘরের মধ্যে লুকিয়েছিল। আমাকে খাবার দিত, আমি খাবার খাইতাম, জেসমিন খাবার খাইতো, মানে 7 দিন পুরো আমি ঘরে ছিলাম। তো এটা আমার আব্বা আর আমার আম্মা ব্যতীত আমাদের গ্রামের অন্য কেউই কিন্তু বিষয়টা জানতো না। সবার কাছে বিষয়টা তখন গোপন ছিল, কেউই জানতো না। একটা পর্যায়ে আমি তখন জেসমিনকে বললাম যে ঠিক আছে, আমি ওর পাসপোর্ট করাবো। গোপনে গোপনে জেসমিনের আমি পাসপোর্টও সম্পূর্ণ করি। পাসপোর্ট সম্পূর্ণ করে পাসপোর্টের কপি নিয়ে আমি তখন দুবাইতে চলে যাই। দুবাইতে যাওয়ার পরেই আমি তখন চিন্তা করতেছি যে আমি জেসমিনকে দুবাইতে নিয়ে যাব। তার স্বামীর সঙ্গে তার কি হয়েছে না হয়েছে এই সমস্ত বিষয় কিন্তু আমি জানি না, শুধু এটুকুই জানি যে তার স্বামীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে গেছে, এরকম একটা বিষয় আমি জানি। তো জানার পরে আমি তখন দুবাইতে যাওয়ার পরে তার যে পাসপোর্ট আছে ওই পাসপোর্টটা নিয়ে গিয়ে আমি তারে তখন নিয়ে যাওয়ার জন্য অ্যাপ্লাই করি। তা আমি তো আসলে একটা রেস্টুরেন্ট বা একটা দোকানে কাজ করি, ওরে নিয়ে যাওয়াটা আমার জন্য তখন খুব কঠিন হয়ে যাচ্ছিল। মানে আমি আসলে ওভাবেই তো ভালোভাবে কাউরে চিনিও না, জানিও না,
এবং ওভাবে তাকে নিয়ে যাওয়াটা খুব কঠিন হয়ে যাচ্ছে। তারপরেও আমি বিভিন্ন লোকের সঙ্গে কথাবার্তা বলি, এই লোক ওই লোক বিভিন্ন লোকের সঙ্গে কথাবার্তা বলে একটা পর্যায়ে আমি তখন তারে নিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণ ব্যবস্থা করি। আমি দুবাইতে যাওয়ার ঠিক 8 মাসের মাথায় একটা ওয়ার্ক ভিসায়, মানে আমি যেই দোকানে কাজ করি সেই দোকানেই অনেক টাকা দিয়ে একটা কাজের ভিসায় আমি তখন জেসমিনকে গোপনে গোপনে দুবাইতে নিয়ে যাই। দুবাইতে নিয়ে যাওয়ার পরে আমি আর জেসমিন তখন একসঙ্গে থাকতেছি। এত কিছুর পরেও, এত বছর পরেও যে আমরা একসাথে হতে পেরেছি, এটাই হয়তো আল্লাহর অনেক বড় নীলা খেলা, এটাই হয়তো আল্লাহর অনেক বড় চাওয়া। এত চাওয়া পাওয়ার পরে আমরা তখন দুজনে একসঙ্গে হয়েছি, একসঙ্গে থাকতেছি। আমাদের মাঝে তখন অনেক প্রেম, অনেক ভালোবাসা। জেসমিনের ঘরে কিন্তু তখন পর্যন্ত কোনো সন্তানাদি হয়নি। আমি জেসমিনকে দুবাইতে ডাক্তার দেখিয়েছি, আপনার ইন্ডিয়ান ডাক্তার ছিল, দেখাইছি। ওই ডাক্তার বলতেছে যে জেসমিনের বড় ধরনের রোগ আছে, সুতরাং সহজেই জেসমিন মা হতে পারবে না, জেসমিনের মা হওয়া অনেক কঠিন। তো কেন বা কি আমি এটাও বুঝি না, যে ডাক্তার ওষুধ দিছে, ওষুধ খাওয়াইতেছি, এইভাবে সময়গুলো কাটতে কাটতে তখন দেখতাম কি ভাই, তখন কিন্তু ফেসবুক, ইন্টারনেট এগুলো মোটামুটি সচল আছে। জেসমিন করে কি ভাই, সারাক্ষণ মোবাইলের ভিতরে পোস্ট দিতে থাকে। ধরেন আমি শুয়ে আছি, আমার জড়াই ধরে ফেসবুকে ছবি দিয়ে দিতেছে, এটা করতেছে ওইটা করতেছে। তো আমি তো ওরে বিয়ে করছি গোপনে, ওরে সৌদি আপনার দুবাইতেও আনছি গোপনে। তো ওই যে এইভাবে এগুলো পাবলিক করতেছে, সবাই ছবি পাঠাইতেছে, ভিডিও পাঠাইতেছে, ফেসবুকে আপলোড করতেছে। অনেকে আমাকে ফোন করে করে বিভিন্ন নোংরা কথা, খারাপ কথা এগুলো বলে, যে তোরই তো বেটা, তোর মা মানে তোর মানে আমার আব্বারে নিয়ে খারাপ কথা বলে, যে আমার আব্বা জেসমিনের মায়ের নিয়ে বাংলাদেশে আছে, আমি জেসমিনের নিয়ে দুবাইতে আছি। তো গ্রামের মানুষ তো বুঝেনি, আর আমি তো ইউরোপে থাকি না বা আমেরিকাতে থাকি না, আমি তো মিডল ইস্টে থাকি, সবার সঙ্গে দেখা হয়, কথা হয়, বা ফোনে আমাকে মানুষ এই ধরনের কথা বলে। তা আমি তখন জেসমিনকে বললাম যে এটা তুমি কেন করো, এইটা তুমি কি কারণে করো, তুমি এটা বন্ধ করো, তুমি ফেসবুকে ছবি দেওয়া বন্ধ করো, ফেসবুকে আপলোড দেওয়া বন্ধ করো, এগুলো তুমি কইরো না। কিন্তু কি ভাই, ও আমার কোনো কথাই মানে না। ওরে আমি যদি এভাবে বলি, ও বলে ওভাবে, মানে ও আমাকে উল্টা বুঝিয়ে দেয়। তখনও করলো কি, আর আমার কোনো ছবি আপলোড করতেছে না, আমার ছবি আপলোড করে না, সে তখন তার নিজের ছবি, এবং এত নোংরা, দুবাই তো আপনি বুঝেনি যে যে কোনো পোশাক আশাকই পরা যায়, এইরকম খুব নোংরা পোশাক, এই পোশাক ওই পোশাক পরে পরে সে তখন কি করে, এফবিতে ছবি আপলোড করতে থাকে, ফেসবুকে ছবি আপলোড করতে থাকে, এরকম নোংরা নোংরা পোশাক আশাক পরে। তখন আমার মনের ভিতরে খুব রাগ আর জিদ কাজ করতেছে যে এগুলো ও কেন করে, এই কাজগুলো ও কেন করে, কি কারণে করে। তা ও আমার কোনো কথাই মানে না, এই করে এক কথায় দুই কথা, তখন তার সঙ্গে আমার ঝগড়া হয়েছে। প্রতি রাতে ঝগড়া, একে তো কোনো কাজ কাম করে না, বাসার মধ্যেই থাকে, তার উপরে আবার এরকমও ছবি টবি আপলোড করে। তখন আমি বাংলাদেশের মার কাছে বিচার দিলাম যে দেখেন, জেসমিন যে এগুলো করতেছে এবং কি কারণে করতেছে, অত আমার তো খারাপ লাগতেছে, অত ওরে বন্ধ করেন, এগুলো করতে নিষেধ করেন। ওর মা যখন ওকে এসব করতে নিষেধ করে, ও উল্টা ওর মায়ের সঙ্গে ঝগড়া করে, ওর মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, এই তুমি এগুলো কী বলতেছো, এটা সেটা। এরকম করে বেশ কয়েকটা দিন কাটার পরে ওর মা একবার আমারে বলতেছে যে ওসমান আলী, একটা কাজ করো, ও তো সারাদিন ঘরে থাকে আর বাসায় তো সারাদিন বসে থাকে, এভাবে বাসায় আর ঘরে বসে থাকতে থাকতে ও হয়তো অনেকটা খারাপ হয়ে গেছে বা খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে। একটা কাজ করো, যেমনি পারো যেভাবেই পারো ওর একটা কাজে লাগাই দাও। এই কথা জেসমিনের মা আমারে বলতেছে যে ওরে একটা কাজে লাগাই দাও, কাজে লাগাই দিলে হয়তো ভালো হয়ে যাবে, আর এরকম খারাপ লাইনে থাকবে না বা খারাপই করবে না, ওর একটা কাজে লাগাই দাও। তখন আমি বললাম যে ও কি কাজ করার মতো মেয়ে, ওই কি কাজ করবে? বলে তুমি কথা বলিয়া দেখো না কাজ করবে কিনা। পরে ওরা আমি জিজ্ঞেস করলাম যে তোমার আম্মা বলতেছে এমনি এমনি কাজ করার জন্য, তোমার তো কাজের বিষয় আছেই, আর তুমি কি কাজ করবা কিনা। ওরে বলার পরও তখন বলো করবো না কেন, অবশ্যই করব। আমি বললাম দেখো কিন্তু একটা কাজে ঢুকাই দিয়ে কিন্তু টাকা পয়সা খরচ হবে, কাজে ঢুকিয়ে দিলাম, এরপর তুমি আর কাজ করলা না, তখন কিন্তু হবে না। তুমি কি সত্যি সত্যি কাজ করবা? ও বলে আমি সত্যি সত্যি কাজ করব, আপনি পারলে আমার কাজে ঢুকিয়ে দেন। এই কথাবার্তাগুলো বলার পরে তখনই আমি ওরা একটা কাজে ঢুকিয়ে দিলাম, একটা পারফিউমের দোকানে, বিভিন্ন ধরনের পারফিউম যে বিক্রি হয়, এরকম যেহেতু দেখতে শুনতে লম্বা সুন্দর ফর্সা, এরকম একটা পারফিউমের দোকানে ওরা ঢুকিয়ে দিলাম। তা এই দোকানে ঢুকে দেওয়ার পরে ও আর বন্ধ নাই, তখনও ছবি দিয়ে যাইতেছে, ছবি দিতেছে, পারফিউমের দোকানে বৈশা ছবি টবি দিতেছে। আমি আর কিছু বলি না, কারণ আমি দেখলাম যে ও তখন আর আমার কন্ট্রোলে নাই। এই করে সময়গুলো কাটতে কাটতে মাঝে মাঝে দেখি কি ও রাতের বেলা আমারে বলে যে আমি বাসায় আসবো না। রাতের বেলা আমারে বলে আমি বাসায় আসবো না। কী ব্যাপার, রাতের বেলা তুমি বাসায় আসবা না? মানে তুমি রাতের বেলা কই থাকবা? আমি ওখানে যাব, মানে সোজা কথা আমি বারে যাব। এই তুমি বারে কার সঙ্গে যাবা? আমার বাংলাদেশে আরও একটা মেয়ে আছে, ওগুলোর নাম বলে, এই মেয়ে সেই মেয়ে, আমি ওদের সঙ্গে বারে যাব। তা যেই মেয়ের নামগুলো বলতেছে ওই মেয়েগুলো কিন্তু ভালো না ভাই, ওই মেয়েগুলো বেশ খারাপ। আমি ওরা তখন বলতেছি যে জেসমিন এগুলো তুমি কী করতেছো?
তুমি আমার বউ হিসেবে দেশে আসছো, তুমি ওইসব মেয়েদের সঙ্গে কেন মিশবা? তোমার ওসব মেয়েদের সঙ্গে মিশা তো ঠিক হবে না, তুমি কেন ওদের সঙ্গে মিশবা? ও আমারে বলতেছে আমি ওদের সঙ্গে মিশলে তোমার সমস্যা কি? তুমি আমাকে বাধা দিচ্ছ কেন? তুমি আমাকে এরকম করতেছো কেন? মানে সে আমার সঙ্গে উল্টা খারাপ ব্যবহার করতেছে। যতই বলি যাই বলি না, আর কোথাওতে আর কোনো কথা কাজই হইতেছে না। ওই মেয়েদের সঙ্গে রাতের বেলায় বারে চলে যায়, এইটা করে ওইটা করে, মানে খারাপের কোনো শেষ নাই। তখন ভাই আমি টাকা পয়সা ভালোই ইনকাম করতাম, আমার ইনকাম সোর্স অনেক ভালো ছিল। পরে ওর মায়ের ফোন দিয়ে বললাম যে আপনার মেয়ে তো এরকম এরকম করতেছে, আমি কি করবো আমি বুঝতে পারতেছি না, আপনার মেয়ে তো খারাপ হয়ে গেছে, আপনার মেয়ে তো খারাপ হয়ে গেছে, আমি তো আর এভাবে থাকতে পারতেছি না, ওইরকম বারে চলে যায়। এই করতে করতে ওর মা বলে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে, কি ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে বলতে বলতে ওই তখন করলো কি, ওই পারফিউমের দোকানে চাকরি ছেড়ে বারে চাকরিতে ঢুকে গেছে। তখন কিন্তু মোটামুটি অ্যারাবিক ভাষা অনেকটা ওর নিজের আয়ত্তে নিয়ে আসছে। আসার পর ও তখন করলো কি যে ওইখানে বারে চাকরিতে ঢুকে গেছে। এবং বারে ঢুকে যাওয়ার পরে ও যা করতেছে, মানে এগুলো আপনাকে বলে বোঝাতে পারবো না। ওর মা তখন আমারে বলতেছে যে আমি যখন ওর মায়েরে বললাম যে আপনার মেয়ে তো এই কাহিনীগুলো করতেছে, বারে যাইতেছে, খারাপ ছেলেদের সঙ্গে মিশতেছে, খারাপ কাজ করতেছে, আপনি ওরা নিষেধ করেন না কেন, আপনি ওরা বাধা দেন না কেন? ওর মা আমারে বলে তুমি এসব বলতেছো কেন? আমার মেয়ে ঠিকই আছে, আমার মেয়ের কোনো সমস্যা নাই, আমার মেয়েকে নিয়ে তোমার এত মাথা ব্যথা করার দরকার নেই, আমার মেয়ে ভালো আছে। আমি ওনাকে বারবার বলি যে আপনি কোন দৃষ্টিকোণ থেকে বলতেছেন আপনার মেয়ে ভালো আছে, আপনার মেয়ে তো ভালো নাই। ওর মা তখন আমার সঙ্গে ওই একই ব্যবহার, দুর্ব্যবহার, খারাপ ব্যবহার, এই তুমি বেশি বুঝো, তুমি বেশি খারাপ কথা বলো, তুমি আমার মেয়ের সম্বন্ধে কী জানো, মানে ওর মা তখন আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। আমি তখন আমার আব্বারে বলেছি আব্বা উনি তো আমার সঙ্গে এরকম এরকম বলে, আপনি ওনারে বুঝান না, যেহেতু আপনি বাড়িতে আছেন। আমার আব্বা তখন ওর মায়ের বুঝে, ওই তখন মানে এই জ্যোৎস্না বেগম তখন আমার আব্বার সঙ্গেও দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, এই বুইরা তুই কি জানোস, এই ঘটনার কিছুদিন পরে ভাই, মানে আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমি হঠাৎ করে জানতে পারি এই জ্যোৎস্না বেগম দুবাইতে চলে আসছে। কিভাবে আসছে আমি কিচ্ছু জানি না, কে ভিসা দিছে, কিভাবে আনছে, আইসে সে এক লাক্সারিয়াল এক রুম সে ভাড়া করছে, মানে ফ্ল্যাট সে ভাড়া নিছে। ফ্ল্যাট ভাড়া নিয়ে সে জ্যোৎস্নাকে নিয়ে ওই আপনার জেসমিনকে নিয়ে আলাদা ওই বাসায় থাকতেছে। তখন জেসমিন আমার কাছেও আসে না, আমার কোনো কথাও শোনে না। আমি তখন আব্বারে ফোন দিয়ে বললাম যে আব্বা এটা কী হইল? আমার আব্বা তখন আমারে বলতেছে তোর কারণে হয়েছে, যা হয়েছে যেটা হয়েছে সব তোর কারণে হয়েছে, তুই এটা কেন করলি, তুই কেন ওরে বিদেশে নিয়ে গেলি, কারা জিজ্ঞেস করে নিয়ে গেলি, তুই জেসমিনকে বিদেশ নিলি কেন? মানে আমি তখন কি করব আমি ঠিক বলে মানে বুঝতে পারতেছিলাম না, মানে কি করব। এবার একদিন হলো কি, মানে রাস্তার মধ্যে আমি ওদেরকে অনেক খুঁজতেছি, মা আর মেয়ের, যে এরা কই পায়, ওদেরকে কই পায়। মানে আমার একটা চিন্তা ভাবনা, আমি পাইলে ওদের পা চাইবা ধরে হলেও আমি আমার বাবার কাছে আমি জ্যোৎস্না বেগমকে পাঠাই দেবো, কারণ বাবা বাড়িতে অসহায় মানুষ, অসুস্থ মানুষ, আমার আব্বার কাছে পাঠাই দিব, মানে যেভাবে হোক আমি একটা সমাধাতে যাব। এরকম করতে করতে কয়েকদিন পরে একদিন রাস্তার মধ্যে হঠাৎ করে আমার এই জ্যোৎস্না বেগম এবং জেসমিন আক্তারের সঙ্গে দেখা, বাঙালি একটা এরিয়া, ওখানে দেখা। যেই পোশাক আশাক জেসমিন পরে আছে ভাই, আপনার কি বলবো, বলার কোনো ভাষা নাই। সে আর বউ নাই, সোজা কথা যেটা। আমি ওদের সামনে দাঁড়ায় বললাম যে ওর মায়ের বলতেছে আপনি না বলছেন আপনি আমার মায়ের মতো, এবং আপনি আমার মায়ের মতো হইলে আপনি এই কাজটা কীভাবে করতেছেন, আপনার মেয়ে কী পোশাক পরে আছে দেখেন তো। উনি তখন আমারে বলে তোর বাবাও ফরাজগার, তুইও ফরাজগার, তা আমার মতো মেয়ে আমার মেয়েরই বিয়ে করলি কেন, আমাদের মতো ফ্যামিলিতে আত্মীয় করলি কেন, আমরা মডার্ন চলাফেরাই করবো, তোর মডার্ন ভাল লাগবে? আমি বললাম যে মডার্ন ভাল লাগবে, কিন্তু এটা কেমন মডার্ন হইলো, অর্ধাং লগ্ন কাপড় চোপড় পরে আছে। এক কথায় দুই কথায় তার সঙ্গে তখন আমার হইতে আমি একটু তার সঙ্গে একটু উচ্চ সুরে কথা বলতেছিলাম, মানে মোটামুটি একটু রাগ দেখায় কথা বলতেছিলাম। এই রাগ দেখে কথা বলার সময় জেসমিন তখন করলো কি, হঠাৎ করে ও পায়ের জুতা খুলছে আমার মারার জন্য। যখনই পায়ের জুতা নিছে, তো একটা বাঙালি এরিয়া, তো বাঙালি মানুষ আশেপাশে আছে, অনেকে আমার চেনে। তখন ভাই আমি আর রাগ কন্ট্রোল করতে পারি নাই। কন্ট্রোল না করতে পাইরেই পাশে আপনার একটা লোহার একটা অ্যাঙ্গেল ছিল, এই লোহার অ্যাঙ্গেলটা নিয়ে আমি তখন দিছি ওরে বাড়ি, মানে তখন মাথায় রক্ত উঠে গেছে, বাড়ি দিছি, কানে পড়ছে আর মাথায় পড়ছে, পইরা জায়গায় ফাইটে গেছে। ফাইটা মুহূর্তের মধ্যে রক্ত বাড়িয়ে সে এখানে, মানে আপনার যেটা বলে হাফ মার্ডারের মতো অবস্থা হয়ে গেছে, ওখানে শুয়ে গেছে। এবং শুয়ে যাওয়ার পরেই তখন হলো কি, ওর মায়ে তখন করলো কি, পুলিশ কল দিয়ে দিছে। মুহূর্তের মধ্যে এই জায়গার মধ্যে পুলিশ চলে আসছে, যেহেতু ওখানে প্রশাসনিক এরিয়া। পুলিশ এসে আমাকে পুলিশ হ্যান্ডকাপ পরাই দিছে, পরাই আমার ওখান থেকে জেলে নিয়ে গেছে। জেলে নিয়ে যাওয়ার পরে একদিন দুই দিন নয়, টানা 7টা বছর আমি জেলখানাতে থাকি।
টানা 7টা বছর শুধু জেলখানাতে থাকি না, এই 7 বছর পরে আমার বাবা তার জমি জামা কোনো কিছু আর অবশিষ্ট রাখে নাই। তার মোটামুটি যা কিছু ছিল ক্যাশ কেবিলিটি এবং তার জমি জামা সব বিক্রি করে সে দুবাইতে উকিল ধরছে, ধইরা টাকা টুকা দিয়া বহু কষ্টের পরে ভাই আমার এই দুবাই জেল থেকে বের করে নিয়ে গেছে। বাংলাদেশে গেছে, বাংলাদেশে যাওয়ার ঠিক 21 দিনের মাথায়, বাংলাদেশে যাওয়ার ঠিক 21 দিনের মাথায় আমার বাবা ইন্তেকাল করে। 21 দিনের মাথায় আব্বা মারা যায়। আব্বা আমার একটা কথাই বলছিল, অপরাধ আমিও করছি, অপরাধ তুইও করছিস, আমাদের কারো কোনো পাপের শেষ নাই, এই পাপের শাস্তি হয়তো আল্লাহ আমাদেরকে দিচ্ছে। আব্বার কবরে মাটি দিলাম, ঘর ভিটা ছাড়া তখন আর কিচ্ছু নাই, শুধু ঘর ভিটার একটা ছোট্ট ঘরের জায়গাটা আছে। এই ছোট্ট ঘরের জায়গাটায় একদিন একদিন করে এতগুলো বছর পার করতেছি। মন যখন খারাপ লাগে আব্বার কবরের পাশে যেখানে আমাকে কবর দিবে সেখানে গিয়ে একটু শুয়ে থাকি আর আল্লাহর দিকে তাকিয়ে বলি, আল্লাহ ভাগ্যটা কেন এমন হলো। আমি সবাইকে বলে রাখছি যে আমার মৃত্যুর পরে আমার বাবার ঠিক ডান পাশে এই জায়গাটা আমার কবর দিয়ে, আমার মায়ের পাশে আমার বাবা শুইল, বাবার পাশে আমি শুব। সবাই আমাকে বলে তুই বিয়ে শাদি কর, সংসার কর, এই সব কিছু ছেড়ে একটা ভালো জীবনে আয়। মানুষ ভ্যান গাড়ি চালায়, অটো চালায়ও কিন্তু সংসার চালায়, তুই কিছু একটা কর। কিন্তু ভাই এই জায়গা থেকে ঘুরে ওঠা আমার জন্য আর সম্ভব না, এই জায়গা থেকে উঠে দাঁড়ানো আমার পক্ষে আর সম্ভব না। আমার হাত পা সব কিছু ভেঙে গেছে, আমি আর পারি নাই, হয়তো আর কখনো উঠতে পারবো না। প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে একটাই প্রার্থনা করে, আল্লাহ যত দ্রুত সম্ভব হয় মৃত্যু দাও। আমার বোন জামাই আছে, আমার বোন জামাই আমার টাকা ঢুকা দেয়, বোনে টাকা ঢুকা দেয়, তাদের টাকা ঢুকে আমি চলে, আমি কোনো কাজ কামও করি না। জানি না হঠাৎ করে আপনার গল্পগুলো কেন একদিন আমার চোখের সামনে আসলো। আজকে বহু বছর ধরে আমি আপনার ফ্রেন্ড, প্রতিদিন আমার গল্পটা বলবো বলবো বলে আজকে বলেই ফেললাম। যদি পারেন আমার গল্পটা রেকর্ড করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এ পর্যন্ত আমার সঙ্গে থেকে সিলেটের ভাই মোহাম্মদ ওসমান আলীর জীবনের এই হৃদয় বিদারক করুণ বাস্তব গল্পটা শোনার জন্য। জীবনের বাস্তবতা হার মানিয়ে দেয় গল্প, সিনেমা আর রূপকথা। এই গল্পটাই তার আবারও প্রকাশ পেল। এই ওসমান আলী তার পরিবারের জন্য, বিশেষ করে এই জেসমিন এবং জেসমিনের মায়ের জন্য যা করেছে, প্রতিদানে তার নেগেটিভটাই পেয়েছে। আমি প্রত্যেকবার একটা কথাই বলে রাখি, আমার এই গল্পগুলো রেকর্ড করার একটাই উদ্দেশ্য যে আপনারা গল্প থেকে কোনো কিছু শেখার জন্য চেষ্টা করেন, কারণ মানুষ তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা পায় অন্যের জীবনী থেকে। তাই আমি বলি যে কিছু যদি আপনি শিখতে পারেন বা বুঝতে পারেন, তবে আপনার এই 1 ঘন্টা সময় ধরে আমার সঙ্গে থাকাটা সার্থক হবে। প্রিয় বন্ধুরা, এই গল্প কেমন লেগেছে তা নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আপনাদের সঙ্গে আমার আবারও দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।